এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি গতকাল শুক্রবার। আমি ফজরের নামাজের পর আমার খুব কাছের একজন বড় ভাই আব্দুল্লাহ মামুন ভাই, ওনার ঘটনা কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। উনি বর্তমানে ভবানীপুর কবরস্থান মসজিদ, সেই মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার বাসা কিন্তু এই মসজিদের খুব কাছাকাছি। ওনার সাথে আমার আগেই কথা হয়েছিল যে ভাই আমি আসবো, ফজরের পর একটু হাঁটাহাঁটি করব। তো আমি গিয়েছি ওনার সাথে, বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বললাম যে ভাই চলেন একটু কবরস্থানের ভিতরে যাই, অনেকদিন এই কবরস্থানের ভিতরে যাওয়া হয় না। আমাদের বেশ কিছু শিক্ষকের কবর এখানে রয়েছে, আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনের কবরও রয়েছে, রাজবাড়ির বেশ কিছু রিনাউন্ড ব্যক্তির কবর এখানে রয়েছে, আর এই মামুন ভাইয়ের বাবার কবরও এখানে রয়েছে। ওনার বাবার নাম হচ্ছে খলিল, উনি খলিল সান নামে অনেক সুপরিচিত ছিলেন। রাজবাড়ি যে ইয়াসিন উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের খুবই নাম করা একজন শিক্ষক উনি ছিলেন। ওনার কবর আমরা জিয়ারত করলাম। তো ওই যে কবরস্থানটা, এই কবরস্থান ঘিরে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে একটা সময়, মানে সেটা অনেক আগের, মহান মুক্তিযুদ্ধেরও আগের কথা, এইখানে আসলে এখন যে চতুর্দিকে দেয়াল দেখা যায়, ওই সময় কিন্তু এরকম দেয়াল ছিল না। ওই সময় না, এই কিছুদিন আগেও ছিল না। এক সাইডটা খোলা ছিল, অন্য সাইডে দেয়াল ছিল, অর্থাৎ তিন পাশে দেয়াল, এক সাইডে খোলা ছিল। মহান মুক্তিযুদ্ধের আগে এই এলাকায় নাকি শেয়ালের উপদ্রব এত বেশি ছিল যে লাশ দাফন করার পরের দিনই শেয়াল কবর থেকে লাশ নিয়ে চলে যেত। অনেক দূরে সে কাফনের কাপড় পরে থাকতো, লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে একদম ছিন্ন ভিন্ন করে ফেলতো। এরকম ঘটনা ঘটতো, কখনো কখনো ওই লাশ আর পাওয়াই যেত না, এমন একটা অবস্থা হতো। মানুষ পাহারা বসাতো, পাহারা বসালেও রাতের বেলা নাকি অনেক শেয়াল এসে মানুষের উপর আক্রমণ করতো যারা পাহারায় থাকতো, এমন ঘটনাও ঘটতো। এটা অনেক আগের কথা আর কি। তো শেয়ালের উপদ্রবে এমন অবস্থা হয়ে যায়, ওখানে লাশ দাফন করাই মুশকিল হয়ে যায়। এরকম সমস্যা যখন চলতে থাকে, তখন ওনারা সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও যখন ব্যর্থ, তখন ওই এলাকায় নাকি একজন বুজুর্গ ব্যক্তি সফর এসেছিলেন। ওনাকে যখন এই বিষয়টা জানানো হয়, উনি ওই কবরস্থানে আসেন। আসার পর ওই কবরস্থানের উপর দাঁড়িয়ে বেশ কিছু ওজিফা করেন, দোয়া দুরুদ পাঠ করেন, এরপর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এরপর থেকে নাকি আল্লাহর রহমতে এই শেয়ালের উপদ্রব অনেক কমে যায়। একদম যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, তবে অনেক কমে যায়। কবরস্থানের যেই একটা পাশ, যেটা নতুন এক্সটেনশন করা হয়েছে, ওই জায়গাটা আগে অনেক নিচু ছিল, সেখানে মাটি ভরাট করে আবার উঁচু করা হয়েছে, এখন চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে। রাজবাড়ির যতগুলো পুরনো কবরস্থান রয়েছে তার মধ্যে এইটা একটা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কথা বলছিলাম। তখন মামুন ভাই আমাকে একটা জায়গা দেখালেন, জাফনান এই যে জায়গাটা দেখছো, এই জায়গাতে আমাদের খুব কাছের একজন মুরব্বী মারাত্মক ভয় পেয়েছেন। আমি বললাম ভাই কবরস্থানে ভয় পেয়েছেন, বিষয়টা বলেন তো কি। তখন উনি বলতে শুরু করেন। উনি বলেন যে ঘটনাটা এখন থেকে মাস 5 আগের আর কি, সেই হিসাবে অক্টোবর মাসে হতে পারে, এমনটাই উনি আন্দাজ করেছেন। এক্সাক্ট মাসটা উনি বলতে পারেন নাই অবশ্য, তবে এরকমই হবে আর কি। তো যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হাবু মিয়া। এই হাবু মিয়া উনি কিন্তু একজন গোরখোদক। রাজবাড়িতে গোরখোদক হিসাবে ওনার যথেষ্ট পরিচিতি রয়েছে। অল্প সময়ের মধ্যে খুব নিখুঁতভাবে কবর খননে উনি খুবই পারদর্শী। সদালাপী, মৃদুভাষী, পরোপকারী, সবসময় হাস্যোজ্জ্বল মুখে উনি থাকতেন। অত্যন্ত সহজ সরল একজন মানুষ। উনি কবর তো রেগুলারই খোঁড়েন, অনেক আগে থেকেই তো উনি খোঁড়েন। যখন উনি তরুণ বয়স তখন থেকে কিন্তু এই কাজটা উনি করেন, সোয়াবের নিয়েতে করেন। এই কাজে তো আসলে ওনার অনেক বছর হয়ে গেছে। উনি ওনার সাথে কিন্তু ওনার ভাগিনা সহ আরো কয়েকজনকে সাথে নেন আর কি। এখন তো আগের মতো একা একা পারেন না, বয়স হয়ে গেছে। কোনো একদিন বিকালবেলা উনি কবর খুঁড়ছিলেন। কবর খুঁড়তে খুঁড়তে মোটামুটি মাগরিবের আজান দেবে ভাব, এর মধ্যেই কিন্তু প্রায় কাজ শেষ করে ফেলেছেন এই অল্প সময়ের মধ্যেই। ওনার ভাগিনা আর সাথে যারা ছিলেন তারা বলছেন যে এই এখন তো মাগরিবের আজান দেবে, ওঠো ওঠো ওঠো, চলো মাগরিবের নামাজ পড়ে এসে বাকি কাজটা শেষ করবো নি।
উনি আবার বলছেন যে তোরা যা, দেখতেছিস না এই লাশটা একটু ফিনিশিং দিতে হবে, মাগরিবের নামাজের পর পর এই লাশটা এখানে দাফন করবে। তারা যদি এসে দেখে যে আমি তখনও এটার ফিনিশিং এর কাজ করতেছি, তখন তারা কি মনে করবে? লাশ এখানে রেখে কি কবরের কোনো একটা কাজ করা যায়? কাজটা আগে শেষ করে রাখতে হবে। আর তো কয়েক মিনিটের ব্যাপার, তোরা যা, অজু কর, নামাজের জন্য রেডি হয়, আমি আসতেছি, আজান তো এখনো দেয় নাই, এখনই দেবে, আমি আসতেছি, তোরা যা। তো তারাও দেখলেন যে আর হয়তো বা 5 মিনিটের কাজ উনি যেভাবে দ্রুত গতিতে করছেন তাতে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ফিনিশিং এর কাজটা সাধারণত এই হাবু মিয়া করতে খুবই পারদর্শী ছিলেন। এমনিতে সব কাজ করতেন, বাট ফিনিশিং এর কাজটা ওনার খুব নিখুঁত হয় আর কি। কারণ ফিনিশিং এর কাজটা ভালো না হলে, উপরে বাঁশ দেয়া হলে তখন ওটা ভেঙে পড়তে পারে। একটা নির্দিষ্ট মাপ দিতে হয় যাতে মাটি ওই লোডটা নিতে পারে, বাঁশের লোডটা নিতে পারে, নাহলে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তো উনি ওই কাজটা করছিলেন, শেষের ওই কাজটা ওনার ওখান থেকে চলে আসেন। তো উনি ওনার মতো করে করছেন। মাগরিবের আজান তখনও হয় নাই, হবে হয়তো বা তখন 1 মিনিট বাকি বা এরকম আর কি সময়। হঠাৎ করে ভয়ঙ্কর একটা আওয়াজ আসে। ওই সময় হাবু মিয়া উনি একটু ঝুঁকে পড়ে কাজ করছেন কবরের ভেতরে। মনে হলো যে ওনার খুব কাছাকাছি এসে কেউ ভয়ঙ্কর ভাবে একটা গর্জন করে ওঠে, ওই একটা গর্জন করে ওঠে। তো এইরকম গর্জন যখনই হয়েছে উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। এতটা ভয় পেয়ে গেছেন উনি তো বেশ ওই জায়গাতেই বসে পড়েছেন। এরপর উনি দ্রুত উঠেছেন, তখন আবার আজান দিয়ে দিয়েছে। ওঠার পর উনি খুব ঘাবড়ে গিয়েছেন, এরকম ভয় উনি কখনোই পান নাই। উনি তো এরপর মসজিদে গিয়েছেন, শরীরটা ভালো লাগছিল না, বাসায় চলে যান। ওই রাত থেকেই ওনার মারাত্মক জ্বর, এমন জ্বর আর নামে না। এরপর থেকে শুরু হলো ডায়রিয়া, কোনোভাবেই কিছু হচ্ছে না, অবস্থা খারাপ। মামুন ভাইয়ের কাছে খবর আসে, মামুন ভাই দেখতে যান। দেখতে যাওয়ার পর তার কাছে শোনেন সব ঘটনা, যে আসলে কি হয়েছিল। মামুন ভাই কিছুটা ঝাড়ফুঁক করে দিয়েছেন, উনি যতটুকু জানতেন আর কি। এরপর উনি একটু সুস্থ হয়েছেন, মানে একটু হাঁটাচলা করতে পারেন। মামুন ভাই মাগরিবের নামাজ পড়ে ওনার কয়েকজন মুসল্লির সাথে আবার রেগুলার একটু চা খান। ওখানে এই হাবু মিয়াও গিয়েছেন, চা খেতে গিয়েছেন। মামুন ভাই দেখলেন উনি তখনও বেশ দুর্বল, কিছুটা সুস্থ হয়েছেন, তখনও বেশ দুর্বল। বেশ মজা করে কথাবার্তা বলতেছেন, উনিও একটু কথাবার্তা বললেন, মামুন ভাইও বললেন, বেশ কয়েকজন বললেন। তবে ওই ভয়ের বিষয়ে কথা হয় না এখানে। এর পরের দিন সকালবেলা মামুন ভাইয়ের কাছে খবর আসলো হাবু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকালের খবর শোনার পর রাজবাড়ির অনেকেই খুব শোকাহত হয়েছিলেন। এমন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, তো এরকম ভয় পেয়ে উনি মারা গিয়েছেন। যেই মানুষ কিনা হাজার হাজার কবর খুঁড়েছেন, সেই মানুষটা কবর খুঁড়তে গিয়ে, তাও গভীর রাতে না, ঠিক মাগরিবের আজানের আগে এরকম একটা ভয় পেয়ে মারা গেলেন। আমার আরেকজন বন্ধু, যার নাম হচ্ছে জয়নাল আবেদিন বাবু, তার বাড়ি বিনোদপুরে। রাজবাড়ি যে ঘাস বাজার রয়েছে, এই ঘাস বাজারে কিন্তু তার জয় এন্টারপ্রাইজ নামে একটা হার্ডওয়্যারের দোকান রয়েছে। আমি এই বিষয়টা যখন আমার ওই ফ্রেন্ড জয়নালের সাথে শেয়ার করি, জয়নাল তখন এই বিষয়ের সত্যতা নিশ্চিত করলেন যে হ্যাঁ, সেও বিষয়টা জানে। আর এই ব্যক্তির সাথে আবার জয়নালের আগে থেকেই অনেক ভালো পরিচয় ছিল। জয়নালও বিভিন্ন সময় তার সাথে কথা বলেছে যে আপনি কবর খুঁড়তে গিয়ে ভয় টয় পান না। উনি নাকি বলতেন ভয় কিসের, কোনো ভয় নাই। উনি আবার একটা ট্রিক্সও শিখিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে উনি একটা ঘটনার প্রসঙ্গে বলেছিলেন নাকি, উনি একদিন রাতের বেলা রাত 1টার দিকে কবর খনন করা শুরু করেছেন। রাত 1টা থেকে কবর খনন করা শুরু করে এই ভবানীপুর কবরস্থানে আর কি। তো কবর খুঁড়তে খুঁড়তে রাত প্রায় 3টা হয়ে গেছে, তখন ওনার কবর খনন করা শেষ হয়েছে। উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি তখন চিন্তা করেন এখন উপরে উঠবো, আবার ভয় টয় দেখায় নাকি কেউ। তখন নাকি উনি কবরের ভিতরে শুয়েছিলেন, একদম কবরের ভিতরেই শুয়ে আছেন। যখন ফজর আজান দিয়েছে তখন উঠেছেন, স্বাভাবিকভাবেই উঠে আবার চলে গেছেন। উনি নাকি এই জয়নালকে বলেছিলেন যে কবরের ভেতরে থাকা অবস্থায় নাকি কেউ ভয় দেখাতে পারে না, এই বিষয়টা বলেছিলেন। উনি কবরের ভেতরেই ওই সময় ছিলেন, ওই সময় আসলে ভয় পেয়েছিলেন। ভয়ঙ্কর কোনো কিছু তাকে ওই অবস্থাতে ভয় দেখিয়েছিল। যে মানুষটা হাজার হাজার কবর খনন করলেন, এত কবর খনন করার সময় তার সাথে মারাত্মক ভয়ের ঘটনা ঘটল না, সেই মানুষটা এরকম একটা সময়
ভয় পেয়ে এমনভাবে ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, আল্লাহ হয়তোবা তাকে এভাবেই নিয়ে যাবেন এরকম ঘটনার মাধ্যম দিয়ে, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। রাজবাড়ির অনেকেই কিন্তু ওনারা এই বিষয়টা জানেন, আমি এভাবেই শুনেছি, সেভাবেই প্রিয় লিসেনার্স আপনাদের সাথে শেয়ার করলাম। রাজবাড়ির যারা আছেন তারাও এই বিষয়টা অনেকেই জানেন বলে আমি জানি। আমি রায়হান আকন্দ, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার উত্তর আবাসিক এলাকা থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমার প্রতিবেশী এক আন্টির বড় ভাই আর তার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম। আজ মিরিয়াপুর একটি ঘটনা শেয়ার করব, ঠিক তার মতোই করে। ঠিক ভর সন্ধ্যায় যখন মাগরিবের আজান দেয়, বাড়ির সব পুরুষ লোক থাকে মসজিদে, তখন ধবধবে সাদা পাঞ্জাবি পরা একজন লোক উঠানের মাথায় দাঁড়িয়ে মোলায়েম গলায় ডাকবে, কেউ কি আছেন? এক গ্লাস খাবার পানি দিবেন, অথবা একটা দেশলাই দিবেন, মসজিদে লাগবে। এই ঘটনাটা রোজ ঘটে না, তবে মাসে 1-2 বার তো ঘটেই। আমার সাহসী নানি তাকে এগুলো এগিয়ে দেয়। তার মুখ কখনো দেখা যায় না। গ্রাম এলাকার গাছগাছালিতে ভরা বাড়িতে ভর সন্ধ্যায় ঘুটঘুরে অন্ধকারে আসলে কারো মুখ দেখাও যায় না। আর লোকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে মসজিদেও চলে যেত সবসময়, কখনো কোনো কথা বলতো না। কেউ নানিকে জিজ্ঞেস করলে বলতেন, ভয়ের কি আছে, মসজিদে যারা নামাজ পড়তে আসে তারা কারো ক্ষতি করতে পারে না, করে না। তো প্রথমবার লোকটি যখন এসেছিল তখন মসজিদের একজন মুসল্লি ভেবে এক প্যাকেট দেশলাই তার হাতে দিয়েছিল আমার ছোট খালা। লোকটি বলেছিল দিয়াশলাইটি আমার নানা ভাই চেয়েছেন। নানা ভাই মাগরিবের আগে মসজিদে যান এবং একবারে এশা পরে বাড়িতে আসেন। ওই দিন মসজিদ থেকে এসে কাপড় পাল্টিয়ে ভাত খেতে বসলেন। নানা ভাই ইলিশ মাছের কাঁটা বাঁচতে বাঁচতে নানিকে বললেন, হারিকেনের আলোতে কাঁটা ভালো দেখা যায় না, একটা মোমবাতি জ্বালাও না। তো নানি ছোট খালাকে ডেকে একটা মোমবাতি ধরিয়ে দিতে বললেন। ছোট খালা নানা ভাইকে বলল, আব্বা, আপনি মসজিদ থেকে দেশলাইটা এনেছেন? খালার প্রশ্নে নানা ভাই অবাক হয়ে গেলেন। জানা গেল নানা ভাই কাউকে দেশলাই নিতে পাঠান নাই, সবাই যা বোঝার তা বুঝে নিল। ছোট খালা ভীষণ ভয় পেয়ে কান্না শুরু করে দিল। মানে খালাকে এই বলে সান্ত্বনা দিলেন, নানি খালাকে বলে এই বলে সান্ত্বনা দিলেন যে এখন ভয়ের কিছু নাই, কারণ যা চেয়েছে তা সে পেয়েছে, তাই সে কারো ক্ষতি করে নাই। তবে ছোট খালের পর থেকে আর কোনোদিন সন্ধ্যাবেলায় ঘরের বাইরে বেরোতো না। তো নানা ভাই বিষয়টা পুরোপুরি বিশ্বাস না করলেও ঠিক অবিশ্বাস করেন না ঠিক তা না, বাড়ির সবাইকে সাহস দেওয়ার জন্য বলেন, হয়তো গ্রামের কোনো দুষ্টু লোক বাড়ির বউদের বিরক্ত করার জন্য এরকম করে। ওরা জানে এই সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না, তাই ওই সময়টা ধরেই আসে। নানি কোনো উত্তর দেন না। ছোট খালা এই প্রসঙ্গে এলেই নানিকে জড়িয়ে ধরে শক্ত হয়ে থাকে। নানি ওর মাথায় গায়ে হাত বুলিয়ে দেন, ভয়ের কিছু নাই, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। শুধু আমার একমাত্র মামা এই বিষয়টা একেবারেই বিশ্বাস করে না। আমার কলেজ পড়ুয়া মামা একবার ঘোষণা দিল, এরপরে ওই লোক এলে শেষ যে জাপটে ধরবে। মামা শহরের কলেজে পড়ে, কলেজের হোস্টেলে থাকে, তাই ছুটি পেলেই বাড়ি চলে আসে। বাড়িতে থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়া বাধ্যতামূলক, তাই সন্ধ্যায় সাদা পাঞ্জাবি পরা ওই লোককে ধরার পরিকল্পনায় মামা আর হয়ে ওঠে না। একবার গরমের ছুটিতে বাড়ি এসে মামা চুপি চুপি অনেকদিন সন্ধ্যায় মসজিদে না গিয়ে নিজের ঘরে কান খাড়া করে বসে থাকলো। কিন্তু ওই কয়দিন কেউ কিছু চাইতে আসলো না, বরং মামা একদিন নানির কাছে ধরা পড়ে গেল। নানা ভাই রাতে বাসায় আসার পর মামাকে অনেক বকাঝকা দিলেন। পরের দিন থেকে মামা আবার নিয়মিত মসজিদ যাওয়া শুরু করলো। বাড়ি থেকে কলেজ হোস্টেলে যাওয়ার সময় নানি মামাকে নানা রকম খাবার রান্না করে টিফিন ক্যারিয়ারে ভরে দিতেন। গরমের ছুটির পরে মামার হোস্টেলে ফেরার সময় হয়ে গেল। নানা ভাই অনেক জমি জমার মালিক ছিল, কামলা ভাড়া করে নিয়ে এদের দিয়ে এসব জমিতে চাষ করাতেন। সেবার ধান কাটা পাট কাটা নিয়ে নানা ভাই খুবই ব্যস্ত ছিল, তাই মামাকেই নানি হাটে পাঠালেন বড় ইলিশ মাছ কিনে আনতে। ইলিশ মাছ আমার মামার খুব প্রিয় খাবার। নানির হাতের রান্না ইলিশ মাছ আমার হোস্টেলের বন্ধুদেরও খুবই প্রিয়। মামা পাশের বাড়ির হারুন মামাকে নিয়ে হাটে গেল। সারা হাট ঘুরে তেমন ভালো ইলিশ মাছ পেল না। একজনের কাছে 2টা মাঝারি সাইজ ইলিশ মাছ পেয়ে তাই কিনে নিল। হাটে ঘোরাঘুরি করতে করতে অনেক দেরি হয়ে গেছে। মামারা খেয়া পারাপারের নৌকা থেকে যখন নামলো তখন মাগরিবের আজান হয়ে গেছে। নদীর ঘাট থেকে বাড়িতে আসতে বেশ কয়েকটা পথ পাড়ি দিতে হয়।
মামারা দুই বন্ধু মিলে ইলিশ মাছ দুটো হাতে ঝুলিয়ে হাঁটতে শুরু করে। চারিদিকে অন্ধকার নেমে এসছে। এত রাতে গ্রামাঞ্চলে লোক চলাচল করে না। ওরা দুজনে বেশ গল্প করতে করতে গ্রামের নির্জন মেঠোপথ পাড়ি দিচ্ছিল। বেশ কিছু দূর আসার পরে হঠাৎ পেছনে কার যেন গলার কাশির শব্দ শোনে। ওরা শুনল কাশির শব্দ এবং চিন্তা করছে, ভাবছিল যে ভুল শুনেছে, কারণ এই সারা পথ ওরা দুজন ছাড়া কেউ নাই। তাদের ধারের কাছে কোনো বাড়িঘর ছিল না। মামা আর হারুন মামা দুজনেই ধরে নিল এটা তাদের মনের ভুল। দুজনে একটু জোরে হাঁটা শুরু করে। আবারও তারা কাশির শব্দ শুনতে পায়। এবার মনে হচ্ছে পেছন থেকে তাদের খুব কাছাকাছি কেউ হাঁটতে পড়েছেন। তা তো হওয়ার কথা না। বহু বছর ধরে উনি ফজরের নামাজ আদায় করেন। এখন আর ঘড়ির অ্যালার্মেও প্রয়োজন হয় না, এমনিতেই সঠিক সময়ে তিনি ঘুম ভেঙে যায় তার। আজও তো ঘুম ভেঙে গেল। তবে আজ এমন কেন লাগছে? হঠাৎ কেন হলো সবার, মানে এরকম কেন হলো যে হঠাৎ অন্ধকারই ঘুম ভাঙলো? হঠাৎ করে মনে হলো পেছনে কারো পায়ের খরমের আওয়াজ। আপনারা খরম তো জানেন, খরম কি? কাঠের তৈরি স্যান্ডেলের মতো, অনেক আগে জানা পড়তেন আর কি। তো পিছনে কোনো মুসল্লি আছে কিনা এই শব্দ পাওয়ার পর পেছনে তাকিয়ে দেখেন যে একজন লোক তার থেকে বেশ দূরে বসে আছে। লোকটার দুই হাতে দুটো খরম বাঁধা, দুই পায়ের হাঁটুতে মোটা করে কাপড়ের পট্টি দেওয়া। এই হাত আর হাঁটু দিয়ে লোকটি হেঁটে হেঁটে তার দিকে এগোচ্ছে। নানারা অবাক হয়ে ভাবলেন তাদের গ্রামে এই ধরনের কোনো লোক নেই, তাহলে এই লোকটি কোথা থেকে কিভাবে এলো? নানা একটু অবাক হয়ে গেলেন যে লোকটা রাস্তায় প্রায় গড়িয়ে গড়িয়ে চলছে, কিন্তু তার পাঞ্জাবিটা একদম ধবধবে সাদা। নানা ভাই মসজিদের দিকে ঘুরে হাঁটা শুরু করেন। এক পা সামনে দিয়ে নানা ভাইয়ের মনে হলো লোকটি কি তার কাছে কোনো সাহায্য চায়। এই কথা ভেবে পেছনে ফিরে তাকিয়ে দেখেন কেউ নাই। নানা ভাই অবাক হয়ে গেলেন, এত তাড়াতাড়ি এই লোকটা কোথায় গেল? তিনি চারদিকে তাকিয়ে দেখলেন কোথাও দেখা যাচ্ছে না। নানা একটু ভয় পেয়ে যান। তিনি দ্রুত হেঁটে মসজিদে ঢুকে গেলেন। মসজিদে ঢুকে দেখেন মসজিদের খাদেম মেঝেতে নাক ডেকে ঘুমাচ্ছে। মসজিদের ঘড়ির বেল বেজে উঠল, রাত 2টা বাজে। তিনি অবাক হলেন, এত আগে তো তিনি কখনো মসজিদে আসেন না। এমন ভুল তো তার আগে কখনো হয়নি। রাতের এই ঘটনাটা নানা কাউকে বলেননি। তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। একই বিষয়ে ঘুরে ফিরে বারবার কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো ইঙ্গিত আছে? নানা ভাই দিন রাত চিন্তা করছিলেন, কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। তিনি এবং তার পরিবার ধর্মীয় বিধিনিষেধ ঠিকমতো পালন করার চেষ্টা করতেন। দান খয়রাতে কোনো কার্পণ্য করতেন না। তবে বাড়ির দরজায় এসে কোনো গরিব মানুষ কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। সারা বছর শের ভরে ধান চাল ভিক্ষা দেন। দুপুরে খাওয়ার সময় কেউ এলে ভাত না খেয়ে বাড়ি থেকে যাওয়ার নিয়ম নেই। ফকির এসে পানি চাইলে পানির সঙ্গে এক বাটি মুড়ি বা চিরা এবং গুড় দেওয়া হয়। কামলা এবং ঘরের কাজের লোকের খাওয়া এবং পারিশ্রমিকের বিষয়গুলো নানা নিজে তদারকি করতেন। আরও কিছু কি করা দরকার নানা ভাই ভেবে পাচ্ছিলেন না। একজন বড় মালানের সাথে কথা বলবে বলে নানা মন স্থির করেন। এর মধ্যে বাড়িতে মেহমান আসে। নানির ছোট বোনের ছেলে সুমন বিদেশে চলে যাচ্ছে, তাই ছোট দুই বোন কলি আর মলিকে নিয়ে খালার বাড়িতে বেড়াতে এসছে। ছোট খালা তার খালাতো বোনদের পেয়ে খুশি। তাদের গল্পই তো শেষ হচ্ছিল না। তো তারা বায়না ধরলো তারা 3 বোন একসাথে আলাদা ঘরে ঘুমাবে, সারা রাত গল্প করবে। নানিও ওদের খুশিতে খুশি। তো মামার ঘরে 3 বোন একসাথে ঘুমাতে যায়। তো ওই ঘরটা বারান্দার সাথেই, এবং সেই বারান্দার ঘরের সাথেই নানা ভাই একা থাকেন, কারণ তিনি অনেক রাত পর্যন্ত জেগে নামাজ পড়তেন, জিকির করতেন, ভোর রাতে মসজিদে যেতেন। তো বাইরে বাড়ির ঘরগুলো এখন কামলারা আর কাজের লোকরা থাকছে, তাই নারীর ঘরের বড় খাটে নানি আর ছোট খাটে সুমন মামা ঘুমায়। অনেক রাত পর্যন্ত 3 বোনের হাসাহাসির শব্দ শোনা যাচ্ছিল। নানির সাথে টুকটিক কথা বলতে বলতে কখন যে সুমন মামা ঘুমিয়ে পড়েছে তা মনে নেই। হঠাৎ সুমন মামার ঘুম ভাঙে। ঘরের ভেতর আবছা আলো। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন বড় একটা কালো কিছু ঘরের মাঝখানে শূন্যে ভাসছে। ধীরে ধীরে ভেসে ভেসে জানালা দিয়ে বাইরে বের হয়ে গেল। সুমন মামা জোরে জোরে নানিকে ঘুম ভাঙানোর চেষ্টা করলেন। তো নানি খুব নরম গলায় বলেন, কি হয়েছে সুমন? এবং সাথে সাথেই তখন ফজরের আজান পড়তে লাগে। তো নানি উঠে সবাইকে নামাজের জন্য ডেকে তুললেন। সুমন মামাকে মসজিদে পাঠিয়ে দেন। সুমন মামা সারাদিন চিন্তা করে বিষয়টার কোনো কুল কিনারা করতে পারছিল না। কারোর সাথে আলাপ করতে পারছে না। সবাই তাকে ভীতু বলতে পারে এই ব্যাপারে। কয়েকবার ভাবলো নানিকে জিজ্ঞাসা করবে যে উনি কিছু দেখেছেন কিনা। আবার পরক্ষণে মন পরিবর্তন করে ফেলল। তবে ওই দিন রাতে সুমন মামা বলল অন্য কেউ ঘরে থাকলে উনি ঘুমাতে পারে না, আজকে ওনাকে মামার ঘরে একা থাকতে দিতে হবে। নানিও তার কথায় সায় দিল। সুমন মামা মামার ঘরে একা ঘুমালো।
ছোট খালা কলিকে নিয়ে ছোট খাটে আর মলি নানির সাথে খাটে ঘুমালো। গত রাতের রাত জাগার ধকল উপরন্তু সারাদিনের গল্প গুজব সব মিলে তিনজনই খুবই ক্লান্ত। কলি ছোট খালার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আর মলি নানির গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তো মধ্যরাতে হঠাৎ মলির ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ একজন তার ডান হাতের বুড়ো আঙ্গুলটা শক্ত করে ধরে আছে। মলি চিৎকার করছে, কিন্তু তার গলা দিয়ে তখন স্বর বের হচ্ছিল না। তার আঙ্গুলটাতে চাপ আরও বাড়ছে, মনে হচ্ছে যেন ভেঙে যাবে। মলি প্রাণপণে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু পারছিল না। হঠাৎ মলির গলা দিয়ে স্বর বের হয়। মলি খালাম্মা বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুলটাও আলাদা হয়ে গেল। মলি কাঁদতে লাগলো। নানি ওকে আদর করে জড়িয়ে ধরলেন। মলি কাঁদতে কাঁদতে বলল, কে যেন আমার হাতের আঙ্গুল ধরে রেখেছিল। তো নানি বললেন, থাক, এখন কাঁদিস না, এখন ঘুমা। তো মলি খুব ভয় নিয়ে অজু করলো, নামাজ পড়লো। নামাজ শেষে ভয় নানির বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে সে শুয়ে পড়ল। নানি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলেন। নানা ভাইয়ের পায়ে সরিষার তেল মালিশ করে দিয়ে নানা রান্নাঘরে ঢুকলেন। ততক্ষণে বড় হাঁড়িতে ভাত আর তরকারি বসে গেছে। কামলারা খেয়ে মাঠে চলে যাবে। নানি নিজ হাতে মেহমানদের জন্য নাস্তা বানালেন। ভোরের আলো তখন উঠে পড়ে গেছে। মলির ঘুম ভাঙে। পাশের বিছানায় কলি তখন ঘুমাচ্ছে। নানি তখন সবাইকে নাস্তা খেতে ডেকেছে। সারাদিন এত হাসি আনন্দের মধ্যে রাতের কথাগুলো মলি ভুলে গেছিল। সন্ধ্যায় নামাজের সময় মনে পড়ল। নানিকে জিজ্ঞেস করলো, তিনি কি রাতে ওই আঙ্গুলটা শক্ত করে ধরেছিলেন কিনা। নানি মুচকি হাসলেন। মলির কাছে হাসিতে রহস্যময় লাগলো। নানি বললেন, তুমি মনে হয় স্বপ্ন দেখেছ। কিন্তু মলির মনে এই খটকাটা থেকেই যায় যে হাতটা ধরল কে। মসজিদের গা ঘেঁষে একটা নদী বয়ে গেছে। মসজিদের সামনে একটা খেজুর গাছ নদীর দিকে ঝুঁকেছিল। সুমন মামা মাগরিবের নামাজ পড়ে এই খেজুর গাছটায় গোড়ায় এসে বসে। চারিদিকে অন্ধকার। নদী থেকে হালকা ঠান্ডা একটা বাতাস গায়ে এসে লাগছে। তখন ভাল লাগছিল তার। জায়গাটা নির্জন। মসজিদের আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, শুধু বড় বড় গাছ আর জঙ্গল। মসজিদের পেছনে নানা ভাইয়ের আব্বা আম্মার কবর, আর এই মসজিদের জায়গা নানা ভাইয়ের আব্বার দান করা। সুমন মামা সিগারেট ধরায়। হঠাৎ তার কেমন যেন একটু অন্যরকম লাগছিল, ভারী লাগছিল বাতাসটা। মামা চারদিকে তাকালো ভালো করে, দেখলো মসজিদের পেছন থেকে একজন লোক তার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে নানা ভাইয়ের কোনো কামলা হবে। কাছে এসে সালাম দিয়ে বলল, বাড়িতে সবাই আপনারে খুঁজতেছে। সুমন হাতের সিগারেটটা ফেলে দিয়ে দ্রুত বাড়িতে যেয়ে বেশ অসুস্থ হয়ে পড়ল। সবাই পায়ে তেল মালিশ করছে। ইদানিং নানি প্রায় অসুস্থ বোধ করেন। তো ও বাসায় যেয়ে দেখে, ওই সুমন মা বাসায় যেয়ে দেখে নানি অসুস্থ বোধ করছে। তো সন্ধ্যাবেলা কেমনটা ঘোরে, বমি ভাব হয়, বুকের মধ্যে অস্থির লাগতে থাকে। তো পরে আবার ঠিকও হয়ে যায়। সুমন মামাকে দেখে নানি বললেন, সন্ধ্যাবেলা তুমি একলা একলা কোথায় গেছিলা। সুমন মামা কিছু বলতে যাবে, এর মধ্যে নানি ঘুমিয়ে পড়ে। তো সুমন মামার হঠাৎ মনে হলো, এই লোকটা কে আর সে কি করে জানলো খালাম মামাকে খুঁজছে। তো ছোট একটা ঘুম নিয়ে যখন নানি চোখ খুললেন, সবাই অধীর আগ্রহে নানির দিকে তাকিয়েছিল। নানা ভাই নানির মাথায় হাত দিয়ে বললেন, কেমন লাগে তোমার। তো নানি বললেন, ভালোই লাগছে। আমার কলিমলি কোথায়, ওরা আয়, আমার কাছে আয়। তো ছোট খালা কলিমলি তিনজনে নানিকে জড়িয়ে ধরল। নানা ভাই একটা দীর্ঘশ্বাস গোপন করলেন। তিনি চিন্তিত, কারণ নানির শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। খুব পরিশ্রমী একজন মহিলা, এক হাতে এত বড় সংসারটাকে আগলে রেখেছেন। রাতে খেতে বসে নানা ভাই সব বললেন, নানিকে শহরে নিয়ে গিয়ে একজন ভালো ডাক্তার দেখাবেন। নানি একেবারেই রাজি নন। নানির ধারণা তার বয়স হয়েছে, এখন এসব রোগ ব্যাধি হওয়াটা স্বাভাবিক। সুমন মামা এবং ওরা দুই বোন তিনজনই বলতে লাগলো, আমরা আপনার সঙ্গে করে নিয়ে যাব। তো ডাক্তার দেখে তারপরে আসবে। নানি শুধু হাসলেন, কোনো মন্তব্য করলেন না। রান্নাঘরে কোনো আওয়াজ নেই, সবকিছু কেমন নীরব। দেখে সুমন, আজকে কামলাদের রাতের খাবার দেওয়া হবে দেখে নানা ভাই বললেন, এখন বাড়িতে কোনো কামলা নাই, গতকাল থেকে সব শেষ, আবার যখন দরকার হবে তখন ওদের নেওয়া হবে। তো সুমন মাও গম্ভীর হয়ে গেলেন। ছোটখালা জিজ্ঞেস করলো, সুমন ভাই হঠাৎ গম্ভীর হয়ে গেলেন কেন। সুমন মা বললেন, না মানে এমনি। রাতে কলি বলল, আসে আজ খালাম্মার গলা জড়িয়ে ধরে ঘুমাবে। মলিও রাজি। কলি নানির গলা জড়িয়ে ধরে ঘুমাতে গেল। নানিও আদর করে ওদেরকে জড়িয়ে ধরলেন। ছোট বোনের এই দুই মেয়ে নানির খুবই প্রিয়, ওরাও না খুবই ভালোবাসে। গভীর রাতে হঠাৎ কলির ঘুম ভেঙে যায়। ঘরের ভেতরে আবছা অন্ধকার। জানালা দিয়ে মিষ্টি একটা ঠান্ডা বাতাস ঢুকছিল।
ও নানির কোল ঘেঁষে শুয়ে আছে। নানি গভীর ঘুম। ওর মনে হলো ওর গায়ের উপর নানির একটা হাত, কিন্তু হাতটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। ওর বাম হাত দিয়ে হাতটা সরাতে গেল। ওর গায়ের উপর রাখা হাতটির উপর ওর হাত লাগা মাত্র ও অনুভব করলো হাতটি ঘন লোমে ভরা। ও সঙ্গে সঙ্গে নিজের হাতটা টান দিয়ে সরিয়ে ওই দিকে তাকিয়ে দেখে অসংখ্য কালো লোমশ ভয়ঙ্কর হাত ওর শরীরের উপর থেকে এক এক করে ঝড়ের বেগে সরে যাচ্ছে। কলি প্রাণপণে খালাম্মাকে ডাকতে যাচ্ছে, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। কতক্ষণ সময় গেছে কলির জানা নেই। যখন ও খালাম্মা বলে ডাক দিতে পারলো, তখন দেখলো ওর খালাম্মা ওর মুখের উপর ঝুঁকে আছে। কলি তোতলাতে তোতলাতে আঙ্গুল দিয়ে ওর পায়ের যেখানে হাতগুলো দেখেছিল সেখানে দেখিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ভয়ে বলতে পারছে না। নানি ওর মাথায় হাত বুলিয়ে বললেন, ভয়ের কিছু নাই, আমি তো তোর কাছেই আছি। সকালে নাস্তা খেতে খেতে সুমন মামা বলে, আমার আজকে যেতে হবে, বাড়িতে গিয়ে জরুরি কিছু কাজ শেষ করতে হবে। মলি এবং কলিও বলে উঠলো, ভাই আমরাও আজ তোমার সঙ্গে চলে যাব। সবাই অবাক হয়ে গেল, কারণ মলি এবং কলির আরো কয়েকদিন থাকার কথা। ছোট খালা তো ভীষণ মন খারাপ করলো। শুধু নানি বলেন, ঠিক আছে তোমরা যাও, তোমার আম্মাকে নিয়ে তাড়াতাড়ি একবার আসবা, আবার আইসো। সকাল 10টায় সুমন মামা, কলি, মলি রওনা দিয়ে গেল। ছোট খালা সারাদিন মন খারাপ করে থাকলো। বিকালবেলা পড়ার টেবিলে নোট বইটির ভেতরে একটা ছোট্ট চিঠি পেল। চিঠিটা ওকে লিখেছে মলি আর কলি। তারা চিঠিতে তাদের ভয় পাওয়ার ব্যাপারটা লিখে গেছে, আর এটাও লিখেছে এই চিঠির ব্যাপারটা যেন কেউ না জানে। ছোট খালা চিঠিটা কয়েকবার পড়ে। ওরা কখন, কিভাবে, কিসের ভয় পেয়েছে বুঝতে পারার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। চিঠিটা নানিকে দেখাবে কিনা এটা নিয়েও খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ভাইজান বাড়িতে থাকলে বিষয়টা নিয়ে আলাপ করা যেত। যাই হোক, এই কথাটা ছোট খালা আর কাউকে বলা হলো না। কয়েক মাসের মধ্যে ওর বিয়ে হয়ে গেল। ছেলে বিদেশে থাকে, দেশে অল্প সময়ের জন্য এসছে, বিয়ে করে বিদেশ চলে যাবে। নানা ভাই এত ভালো ছেলে হাতছাড়া করলেন না। ঘরোয়াভাবে কোনোভাবেই কোনো রকম অনুষ্ঠান ছাড়াই কাবিন করে দিলেন। আমাদের সবার তখন পরীক্ষা চলছিল, আমরা কেউ যেতে পারলাম না। শুধু আব্বা একদিনের জন্য গিয়ে কাবিনে মেয়ে পক্ষের সাক্ষী হলেন। বিয়ের 7 দিনের মাথায় ছোট খালু ছোট খালাকে রেখে বিদেশ চলে গেলেন। কথা ছিল মাস 6 মধ্যে ছোট খালু আরেকবার আসবেন। নানা ভাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠান করবে, কিন্তু তা আর হয়নি। মাস 6 মধ্যে ছোট খালু সব কাগজপত্র রেডি করে পাঠালেন এবং ছোট খালা বিদেশে তার স্বামীর কাছে চলে গেলেন। নানিদের বাড়িটা একদম খালি হয়ে গেল। নানির নতুন নতুন উপসর্গ দেখা দিতে লাগলো। এখন রাতে নানি ঘুমাতে পারে না। এর মধ্যে ছোট মামার পড়া শেষ। নানা ভাই ভেবেছিলেন মামা বাড়ি এসে জমি জমার দায়িত্ব বুঝে নেবে, কিন্তু মামা শহরেই ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা করলো। জেলা শহরে একটা বাড়ি কেনার জন্য নানা ভাইকে চাপ দিতে লাগলো। নানি এবং আমার ইচ্ছাও এই শহরে মামার একটা বাড়ি হোক। ফলে নানা ভাই আর না করলেন না। মামার জন্য সুন্দর একটা বাড়ি কেনা হলো। নানি নিজ হাতে ওই বাড়িতে আম, কাঁঠাল, জাম, পেয়ারা সহ অনেক ফুল গাছ লাগান। মামা ছোটখাটো ব্যবসা শুরু করলেন। নানি মামার জন্য মেয়ে দেখতে শুরু করলেন। 2-1টা মেয়ে নানি পছন্দ করলেন, কিন্তু মত পাচ্ছিলেন না মামার। অবশেষে জানা গেল মামা একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু নানা ভাই ওই মেয়ের পরিবারটিকে পছন্দ করলেন না। মামাও জেদ ধরে বসে রইল, এই মেয়ে ছাড়া তারা বিদেশে বিয়ে করবে না। নানি মাঝে মাঝে মামার বাসায় আসেন কিছুদিন থেকে, মামার জন্য বেশি রান্না করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যান। তো মামার পছন্দ করা মেয়েটি একদিন মামার বাড়িতে এসে নানির সাথে দেখা করে। নানিকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। এতে নানির মন গলে যায়। নানি বাড়ি থেকে নানা ভাইয়ের 2 হাত ধরে বলেন, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই, আজকে একটা আবদার করি, তুমি কি দিবা? তো নানা ভাই নানিকে ভীষণ ভালোবাসে। নানা ভাইয়ের প্রতি নানির ভালোবাসা, শ্রদ্ধা, সংসারের জন্য তার অক্লান্ত পরিশ্রম সবকিছু নানা ভাইকে দারুণভাবে মুগ্ধ করে রেখেছে। নানির এমন কথায় নানা ভাই অবাক হয়ে গেলেন। ইদানিং নানির শরীর বেশ নরম হয়ে গেছে। নানা ভাই ডাক্তার দেখিয়েও নানির রাতের ঘুম না হওয়ার মাঝে মধ্যে অসহ্য লাগা এটা ঠিক করতে পারছিল না। তো নানা ভাই নানির হাতের উপর হাত রেখে বললেন, তুমি যা চাইবে আমি তাই দিব। নানির চোখের 2 ফোঁটা পানি নানার হাতে পড়ল। নানি বললেন, তোমার যাতে অমত তাতেই তোমার মত দিতে হবে। মামার পছন্দের মেয়ের সাথে মামার বিয়েটা হয়ে যায়। একমাত্র ছেলের বিয়েতে নানা ভাই কোনো কিছুর কমতি রাখেন না। মামি দেখতে রূপবতী, তবে ওই বয়সে নানির যে সৌন্দর্য ছিল তা ছাড়াতে পারেনি। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে মামা মামিকে নিয়ে শহরে চলে যায়। নানির যত্নে সাজানো বাসায় সংসার শুরু করে। নানির ঘুম না আসা রাতগুলো দীর্ঘ হতে লাগলো। সবাই জানে নানি খুব সুখী একজন মানুষ, স্বামী, সন্তান, সম্পত্তি সবকিছু নিয়ে পরিপূর্ণ।
কিন্তু খুব অল্প কয়েকজনই জানে বহু বছর ধরে নানি বয়ে চলেছে এক দুঃসহ জীবন। হাশেম নানার ঝাড়ফুঁতে নানি অনেকটাই ভালো আছেন, তবে বয়স যত বাড়ছে নানি তত দুর্বল হয়ে পড়েছে। নানি এতদিন শুধু তার খুব কাছাকাছি অশরীরী কিছুর উপস্থিতি টের পেতেন। নানির খুব কাছাকাছি কেউ থাকলে তাকেও কোনো না কোনো ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হতো। কিন্তু সে অশরীরী কেউ একজন এখন নানিকেই নানাভাবে কষ্ট দিচ্ছে, নানা রকম কষ্টদায়ক উপসর্গের সৃষ্টি করেছে। প্রায় রাতেই চোখ বন্ধ করলে নানির মনে হয় মাথার মধ্যে পাখিরা কিচিরমিচির করছে, ঝিঝি পোকা ডাকছে, বাচ্চারা কাঁদছে। নানির অসহ্য কষ্ট হতো। সারা রাত নানি দু চোখের পাতা এক করতে পারতেন না। ইদানিং আধো ঘুমে আধো জেগে নানি হু হু করে কেঁদে ওঠেন। জোরে জোরে বলতে থাকেন, আমাকে আর কষ্ট দিও না, সারা জীবন আমাকে জ্বালায় পুড়ে মারলা, এখন আমাকে মাফ দাও, তুমি বিদায় হও। পাশের ঘর থেকে নানা ভাই সব শোনেন। মাঝে মাঝে এসে নানির মাথায় হাত রাখেন। নানা ভাইয়ের সাথে নানির যখন বিয়ে হয়, নানি তখন 15 বছরের অপরূপ সুন্দরী। নানা ভাই একবার তার আত্মীয়ের বাড়িতে, তো ওই বাড়িতে যাওয়ার পথে নানির বাড়ির সামনে দিয়ে তাকে নানিকে দেখেছিল। তো লাল ওড়না দিয়ে ঢাকা মুখটা দেখে নানা ভাইয়ের মনে হয়েছিল তিনি যেন একটা পরী দেখলেন। তো নানা ভাইয়ের আব্বা তখন নানা ভাইকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখছিলেন। তো নানা ভাই সাহস করে তার মাকে নানির কথা বলেন। বড় আব্বা খোঁজ খবর নিয়ে বিয়ের প্রস্তাব পাঠান। নানির আব্বা ঘটকের কাছ থেকে একটু সময় চেয়ে নেন। নানির আব্বা ছিলেন একজন মাওলানা। 10 গ্রামের লোক তাকে সম্মান করত। কোরআন হাদিসের উপর তার যেমন দখল ছিল, তেমনি বিভিন্ন পানি পড়া, ঝাড়ফুঁকের উপর, আল্লাহর কালাম পরে জিন তাড়ানো, মন্দ বাতাস মুক্ত করা, এইসব বিষয়ে তিনি ছিলেন প্রসিদ্ধ। তো নিজের ছেলে মেয়েদেরও তিনি মাদ্রাসা লাইনে পড়িয়েছেন। তার ছেলেরাও সব কোরআনে হাফেজ। তার ইচ্ছা তার মেয়েদের তিনি বিয়ে দিবেন কোরআনে হাফেজ পাত্রের সাথে। কিন্তু নানা ভাইয়ের পরিবার ধর্মীয় বিধিনিষেধ মেনে চললেও তারা সবাই সাধারণ লাইনে পড়াশোনা করেছেন। নানা ভাইয়ের আব্বা বংশগতভাবে অনেক জমি জমার মালিক। তারা গ্রামের একটি বিত্তবান পরিবার। এরকম একটা পরিবারের সঙ্গে ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে যে কোনো পরিবারে আগ্রহী হবে। কিন্তু নানির আব্বা ছিল অন্য দুনিয়ার মানুষ। তিনি মেয়ের জন্য কোরআনে হাফেজ পড়া ছাড়া কারোর সাথে বিয়ে দিবে না। তো অন্যদিকে নানা ভাইয়ের আব্বা নানিকে ছেলের বউ করে আনতে আগ্রহী ছিলেন। কিন্তু নানির আব্বার কথা তিনি জানতেন এবং সবার মতো উনিও তাকে খুব সম্মান করতেন। কিন্তু নানির আব্বার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে নানা ভাই এবং তার আব্বা কিছুটা মনে কষ্ট পেয়েও আশা ছাড়েননি। তারা দুজন ঘটক লাগান এবং নানির মামা বাড়ির আত্মীয় স্বজনের মাধ্যমে নানিকে আব্বাকে রাজি করানোর চেষ্টা করেন। অবশেষে সফল হলেন। বছর খানিকের মধ্যেই নানা ভাইয়ের সাথে নানির বিয়ে হয়। বহু আগের কথা এটা। তো নানা ভাইয়ের বাড়িতে নানি অল্প দিনের মধ্যেই সকলের প্রিয় হয়ে গেলেন। এই সংসারটাকে তিনি যেমন নিজের করে নিলেন, তেমনি নানা ভাই সহ বাড়ির সব কম বয়সী ছেলে মেয়েদের নামাজি করে তুললেন। সময় তার নিজস্ব গতিতে বয়ে গেল। নানি 5টি সন্তান জন্ম দিলেন, কিন্তু তাদের মধ্যে আতুর ঘরেই 2 সন্তান মারা গেল। নানা ভাইয়ের আব্বা মা ইন্তেকাল করলেন। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে নানা ভাই আর নানির উপর। তারা শক্ত হাতেই সংসারের হাল ধরেছিলেন। তখন হঠাৎ নানির আব্বার অসুস্থতার খবর আসে। ভিন্ন গ্রামে একজন অসুস্থ মহিলার জিনের আসর ছাড়ানোর জন্য নানির আব্বা বড় আব্বা গিয়েছিলেন। ফেরার পথে অর্ধেক রাস্তায় এসে শুকনো মাটিতে আছাড় খেয়ে পড়ে কোমর ভেঙে ফেলেছেন। খবর পেয়ে নানা ভাই এবং নানি ছুটে যান। বড় আব্বা নানির 2 হাত ধরে ঝরঝর করে কেঁদে বলেছিলেন তার সময় ফুরিয়ে এসছে। তার মৃত্যুর পর সবাই যেন সাবধানে থাকে। কয়েকদিনের মধ্যে বড় আব্বা চলে যান। বড় মেয়ে হিসেবে নানি তার আব্বার খুবই কাদরের ছিলেন। নানিও তার আব্বাকে খুবই পছন্দ করতেন। আব্বার মৃত্যুতে নানি খুব ভেঙে পড়েন। 4 দিনের মিলাদের পরে নানা ভাই নানিকে নিয়ে বাড়ি ফিরে এলেন। নানির বাবার বাড়ি থেকে ফিরে আসার পরেই নানা ভাই নানির মধ্যে অদ্ভুত কিছু আচরণ লক্ষ্য করছিলেন, যা আগে তিনি কখনো দেখেননি। রাতে ঘুমানোর মধ্যে নানি মাঝে মাঝে হু হু করে কেঁদে উঠতেন অথবা খিলখিল করে হেসে উঠতেন। নানা ভাই তখন কেমন যেন ভয় লাগত। দিনের বেলায় নানা ভাই নানির সাথে এসব নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করতেন, কিন্তু নানি কেমন যেন নির্লিপ্ত থাকতেন কথা তুললেই। নানা ভাই ভাবলেন বাবার মৃত্যুর শোকে নানি হয়তো এরকম করতে পারে, হয়তো কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু দিন চলে যাচ্ছে, নানির ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। বরং এক রাতে নানির অদ্ভুত আচরণে নানা ভাই রীতিমতো অবাক হয়ে যান। তিনি গভীর দুশ্চিন্তায় পড়ে গেলেন। তো নানির শারীরিক ও মানসিক সমস্যার পাশাপাশি মামারই অত্যাচারে একেবারে পর্যদুস্ত হয়ে পড়েন। একসময় প্রায় বিছানায় পড়ে যান। মামার ইচ্ছা নানি তার শেষ দিনগুলো তার বাসাতেই থাকবে, কিন্তু মামি নানিকে তার বাসায় আনতে একেবারেই রাজি নয়। মামা মামির কোনো কথাই মানল না।
সে জোর করে নানিকে তার বাসায় নিয়ে গেল। অসুস্থ নানি প্রায় সারা রাত জোরে জোরে কথা বলেন। মনে হয় যেন নানি কারোর সাথে খুব কথা কাটাকাটি করছেন। নানি কখনো কাউকে ধমক দিচ্ছেন, আবার অনুরোধ করছেন, তুই চলে যা, আমাকে রেহাই দে। দিনের বেলা কিছু জিজ্ঞেস করলে বলে আমি চোখ বন্ধ করলেই আমার মাথার মধ্যে পাখিরা কিচির মিচির করে, ঝিঝি পোকা ডাকে। নানি দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছে। মামিও নানিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। মামির বদ্ধ মূল ধারণা, নানি যদি এখানে মৃত্যুবরণ করে তবে তার সাথে জিনটা মুক্ত হয়ে এই বাসাতেই থেকে যাবে। মামা একজন বড় মাওলানার কাছে গেলেন। মাওলানা সাহেব সব শুনে 5টি তাবিজ দিলেন এবং বললেন, এই তাবিজ থাকলে নারীর শরীর থেকে জিন কোনো অবস্থাতেই মুক্ত হতে পারবে না। তো মামি নিজে 2টি তাবিজ পরলেন, তার মেয়ে এবং গৃহ পরিচারিকাকে 1টি করে তাবিজ পরিয়ে দিলেন। তাবিজ পরে মামি বেশ নিশ্চিন্ত হলেও শাশুড়ির খুব কাছাকাছি যাওয়া থেকে এড়িয়ে চলে, এমনকি নাতি নাতনিকেও কাছে আসতে দেয় না। নানি মামির এই আচরণে বেশ কষ্ট পান, কিন্তু মুখ খুলে কিছুই বলেননি। আগের মতো শরীরে জোর নাই যে বাড়িতেই চলে যাবেন একা একা। তাছাড়া বাড়িঘরের অবস্থা খুব ভালো না। মামা বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়েছে। বসত বাড়ি আছে, কিন্তু অযত্নে, তাও খুব ভালো অবস্থায় নেই। এর মধ্যে একদিন মামির একজন বোন এলো মামার বাসায়। তিনি এই বাসায় কিছুদিন থাকবেন। মামি তার বোনের জন্য হাশেম নানার বাড়ি ফিরে যাওয়ার আগেই রাতে নানা ভাইকে আড়ালে ডেকে নিয়ে বললেন, কিছু কথা তোমাকে আমার জানানো উচিত বলে মনে করি। আব্বাজান আল্লাহর কালাম পরে বহু মানুষকে জিন পরির আছর থেকে ছাড়িয়েছে, অনেক দুষ্টু জিনকে শায়েস্তা করেছে। এরা সবসময় আব্বাজানের ক্ষতি করতে চেয়েছে, কিন্তু পারেনি। আব্বাজান মৃত্যুর আগে ব্যাপারে বারবার সতর্ক করে গেছেন। সম্ভবত এসব জিনের ভেতরেই কেউ আমার বোনকে বিরক্ত করছে। আমি সাধ্যমতো চেষ্টা করছি যাতে জিনটা কোনো ক্ষতি করতে না পারে। এসব কথা শুনে নানা ভাইয়ের মুখ শুকিয়ে যায়। হাশেম নানা ভাইকে অভয় দেন, আমি যতদূর বুঝতে পারছি এটা দুষ্ট জিন নয়, তবুও তোমরা সাবধানে থাকবে। নানা ভাই হাশেম নানাকে অনুরোধ করলেন তিনি তার পরামর্শ মতো চলবেন, তবে এই বিষয়টি নিয়ে যেন কারোর সাথে আলাপ আলোচনা না করে। হাশেম নানা চলে গেল, তো নানা ভাই তার পরামর্শ মতোই চলতে লাগলেন। হাশেম নানা বলেছিলেন তিনি চেষ্টা করবেন জিনটাকে সম্পূর্ণ দূর করে দেওয়ার, কিন্তু সেটা তিনি কখনো পারেননি। এভাবেই সাদা পাঞ্জাবির একজনের বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থিতি মেনে নিয়েই নানা ভাই এবং নানির জীবন চলতে লাগলো। মামার বিয়ে হয়ে যাওয়ার 2 বছরের মাথায় নানা ভাই ইন্তেকাল করেন। নানি পুরোপুরিভাবে একা হয়ে যান। মামা নানিকে তার কাছে নিয়ে যেতে চাইলে নানি রাজি হলেন না। কাজের লোকজন এবং আশপাশের জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নিজেই বাড়িতে রয়ে গেলেন। কামলা ভাড়া করে জমিতে ফসল ফলান, ফসল তোলেন, লোক দিয়ে ফসল বিক্রি করে নানির দিন চলে যায়। মামা নানা ভাই বেঁচে থাকা অবস্থায় তার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। তিনি ব্যবসায় তেমন সফল হতে পারেননি। মামার সংসারের জন্য বাড়ি থেকে টাকা পয়সা, চাল ডাল, আটা ইত্যাদি সবই পাঠানো হয়। এখন মামা আরও বড় কোনো ব্যবসা শুরু করতে চায়। নানিকে বুঝিয়ে বেশ কিছু জমি বিক্রি করে টাকা নিয়ে গেল। নানির শরীর আরও খারাপ হতে লাগলো। মামা প্রায় জোর করে নানিকে তার বাসায় নিয়ে এলো। মামার বাসায়ও এসে নানির নির্ঘুম রাত কাটা শুরু, যার কারণে তার মুখে ক্লান্তি দেখা যাচ্ছিল, আর তার মেজাজও খিটখিটে হচ্ছিল দিন দিন। নাতি নাতির দুষ্টামিও সহ্য করতেন না, আর যখন মেজাজ ভালো থাকে তখন ওদেরকে আদর করে বুকে টেনে নিতেন। শাশুড়ির এই অদ্ভুত আচরণে কোনো কারণ মামি খুঁজে পান না। ডাক্তারের দেয়া করা ঘুমের ওষুধেও কেন শাশুড়ির ঘুম আসে না। একদিন ভোরে ফজরের নামাজ পড়ে নানি কোরআন তেলাওয়াত করছিলেন। মামা ব্যবসার কাজে বেরিয়ে গেছে, মামি ছিল পাশে। কাজের লোকজন চিৎকারে মামি লাফিয়ে ওঠে পুকুর পাড়ে দৌড়ে এসে দেখে নানি পানির উপর ভেসে আছে। তার লাল চুলগুলো পানিতে মেহেদি দেওয়া লাল চুলগুলো পানিতে ভেসে আছে। শাশুড়িকে এমন বেপরদা হতে মামি কখনো দেখেননি। সে আম্মা আম্মা বলে চিৎকার করতে লাগলো। নানি তখন নিজেই সাঁতার কেটে পাড়ে আসেন এবং শান্ত মেয়ের মতো পুকুর থেকে উঠে যান। ঘরে এসে কাপড় পাল্টে বারান্দার চেয়ারে এসে বললেন, বৌমা আমাকে চা আর মুড়ি দাও। নানির এমন স্বাভাবিক আচরণে মামি হতভম্ব হয়ে গেলেন। নানিকে এখন দেখে বোঝার কোনো উপায় নাই কিছুক্ষণ আগে তিনি ঘর থেকে এক দৌড়ে কোরআন শরীফ বুকে চেপে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। 2 দিন পরেই অনেকটা জোর করে নানি বাড়ি চলে গেলেন। মামি নানির এই বিষয়টা নিয়ে অনেকের সাথে আলাপ আলোচনা করে নানির জীবনের রহস্যময় অতি গোপন বিষয়টি জানতে পারে। ভয়ে সে অস্থির হয়ে পড়ে। মামা তাকে বোঝানোর চেষ্টা করে যে এটি বহু বছরের পুরনো বিষয়, এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই। তবুও মামির মনের মধ্যে একটা করে শঙ্কা রয়ে যায়। মামা ক্রমাগত ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে থাকে আর একের পর এক জমি বিক্রি করতে থাকে। মামির নিষেধ সে শোনে না।
বোনদের ভাগের জমিও বন্ধকি দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে তার ব্যবসায় বিনিয়োগ করে। নানি শারীরিক ও মানসিক সমস্যার পাশাপাশি মামার এই অত্যাচারে একেবারে পর্যদুস্ত হয়ে পড়ে। একসময় বিছানায় পড়ে যান। আমার ইচ্ছা নানি তার শেষ দিনগুলো তার বাসাতেই থাকবে, কিন্তু মামিকে তার বাসায় আনতে একেবারেই রাজি নয়। মামা মামির কোনো কথাই মানল না, সে জোর করেই নানিকে বাসায় নিয়ে আসে। আবারও তো অসুস্থ নানি প্রায় সারা রাত জোরে জোরে কথা বলতেন, কথা কাটাকাটি সেই একই অবস্থা। আরও অসুস্থ হয়ে যাচ্ছিল দিন দিন। শ্বাসকষ্ট, মনে হয় এখনই জানটা বের হয়ে যাবে। এর মধ্যে কয়েকদিন হাসপাতালে ভর্তি রাখতে হয়েছে। সবাই বুঝতে পারছিল নানির দিন শেষ হয়ে আসছে। মেয়েরা এসে মাকে দেখে যাচ্ছে। মাকে নিজের কাছে নিয়ে রাখার বা মায়ের কাছে মাসের পর মাস থাকার মতো পরিস্থিতি কোনো মেয়েরই নেই। উপরন্তু তাদের বাবা বাড়ির সম্পত্তি ভাই ঠিক মতো বুঝিয়ে দেয়নি বলে তাদের স্বামীরা অখুশি। মামি খুব অস্থির হয়ে পড়েছে। সে তার আশঙ্কার কথা আমার আম্মা এবং ছোট খালাকেও বলেছে। মামির চাপ শেষ পর্যন্ত মামা নিতে পারেনি। ভীষণ অসুস্থ নানিকে আবারও বাড়িতে রেখে আসলো। দুজন কিছু টাকা পয়সা দিয়ে নানির দেখভালের জন্য ব্যবস্থা করলো দুটা লোক। তো নানি অল্প দিনের মধ্যে একদম বিছানায় পড়ে গেলেন। তো হাশেম নানা বোনকে এসে দেখে কেঁদে ফেললেন। তার এত আদরের বোনটা আজ কি করুণ অবস্থা। নানিকে কোথাও নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু হাশেম নানা লোক ঠিক করে খাটিয়া জোগাড় করে নানিকে তার বাড়িতে নিয়ে গেলেন। কয়েক মাসের মধ্যেই নানি তার বারবার বাড়িতেই ভাই ভাবি ভাইয়ের ছেলে মেয়েদের সেবা যত্ন আদর ভালোবাসা এবং স্নেহ নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবা মায়ের কবরের পাশেই শেষ পর্যন্ত তাকে কবর দেওয়া হয়। সিয়াম ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য, এবং আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আমি রায়হান আকন্দ, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার উত্তর আবাসিক এলাকা থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমার প্রতিবেশী এক আন্টির বড় ভাই আর তার ভাই। আমি একটি ফকির, জ্যোতি ফকিরের জীবন কাহিনী বলবো। সে কিভাবে কালী সাধন শুরু করে। সাধারণত জ্যোতি ছিল দুরন্ত প্রকৃতির, খুব কম বয়সী, 16 থেকে 15-16 বছর বয়স হবে। এলাকাতে যেত, সাধারণত তার উস্তাদ ছিল, তার সাথে দুষ্টামি করতে যেত। সে তার উস্তাদ ভাবতো যে তার কাছে শিখতে আসে, কিন্তু তারা দুই বন্ধু মিলে ফ্রি টাইমে উস্তাদের কাছে বসে থাকতো, দুষ্টামি করার জন্য, হালকা কিছু শিখার জন্য। আর তার উস্তাদ দীর্ঘদিন ধরে কালী সাধন করার জন্য আর কালী সাধন করতে হইলে কিছু উপকরণ লাগে, যেমন কুমারী মেয়ের মাথা, এবং কুমারী মেয়ে যেদিন মারা যাবে ওই দিন অবশ্যই অমাবস্যার রাত হইতে হবে। তা দীর্ঘদিন যাবৎ সে এই চর্চা করে যাচ্ছে, কিন্তু অমাবস্যার রাতে কোনো কুমারী মেয়ের মাথা সংগ্রহ করার না কারণে তার উস্তাদ কখনোই কালী সাধন করতে পারেনি। তো একদিন হঠাৎ করে এক কুমারী মেয়ে মারা যায় তার এলাকাতেই, পাশের আর কি। তা জ্যোতি এবং জ্যোতির বন্ধু দুইজন মিলে তাদের দায়িত্ব দেওয়া হয় যে ওই মেয়ে কোথায় সে কিভাবে মারা গেছে এবং তার লাশ কোথায় রাখা হয়। তা সাধারণত মেয়েটা ছিল হিন্দু এবং আর্থিক অবস্থা এত ভালো ছিল না। মেয়েটা মারা গেছিল অনামানবিক 3টা থেকে 4টার দিকে, গলায় দড়ি নিয়ে মারা যায়। এবং তাদের বাড়ির পিছিয়ে গাছের সাথে, ছোট গাছ হবে জাম গাছ, তার সাথে গলায় ফাঁস নিয়ে মারা যায়। তো জ্যোতি এবং জ্যোতির বন্ধুরে বলা হয় যে সমস্ত লাশটা কিভাবে রাখে বা কিভাবে ফাঁস নিছে তাদেরকে দুইজনকে বলা হয় যেন দেখার জন্য। এবং তারা জ্যোতি এবং জ্যোতির বন্ধু দুইজন দেখে যে গলায় দড়ি নিছে, এবং দিয়ে তাকে, যেহেতু গরিব মানুষের মেয়ে, এই কারণে তাকে মুখ আলো দিয়ে নদীতে ফেলে দেওয়া হয় লাশ। এবং কোথায় ফেলে দেওয়া হয়েছে সেও দেখছে আর কি। দেখে এসে তার উস্তাদের কাছে বলে যে বাড়ির পিছে জাম গাছের সাথে গলায় দড়ি নিছে এবং তার লাশ মুখ আলো দিয়া নদীতে ফেলে দিছে, এবং সে কোথায় ফেলছে সেটা লোকেশনও বলে। তা বলে আচ্ছা ঠিক আছে। তাই বলে ফকির কিছু সাধনার জন্য তার
যে আসন আছে সে আসনে বসে, তার উস্তাদ জ্যোতি ফকিরের উস্তাদ আর কি। তা উস্তাদ সাধন করতে থাকে। ওরা সচরাচর মরাবাড়ির থেকে আসছে বা ওগুলা দেখে আসছে, বাসায় চলে যায় এবং বাসার থেকে কিছুক্ষণ পর আবার আসে যে উস্তাদ কি করে দেখে আসি। তা উস্তাদ দেখে বড় একটা ছোরা আর কি সে ধার করতেছে। তখন বলে যে উস্তাদ কি করবেন? কয় কাজ আছে। এবং সে একা একা সামনের দিকে আগাইতেছে। তা বলতেছে উস্তাদ কই যান? আমরা যাব। ওরা দুই বন্ধুই বলতেছে আমরা যাব উস্তাদ। তা বলতেছে তোরা এখানে গেলে নিশ্চিত মারা পড়বি, মানে 90% বা 95% মারা যাওয়ার সম্ভাবনা বেশি, তোদের এখানে যাওয়ার দরকার নেই। তা ওরা যেহেতু বলছে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, এই কারণে ওরা আরো কৌতূহল বাইরে গেছে যে আমরা যাবই, যেহেতু ওরা দুই বন্ধু দুরন্ত ছিল। তা ওনার পাশ যেতে চায়, খুব অনুরোধ করে যে যাওয়ার দরকার নাই, তাও যাবে। তারপরে বলে যে তাহলে একটা কাজ কর, তোর একটা বস্তা নে আর আমার ছোড়াটা নিয়ে আসছে। এবং সত্য থাকে যে তার সাথে যাবে পিছপা, মানে সে পিছিয়ে কখনো যাবে না, আর আশপাশে তাকানো যাবে না, এবং আশপাশে যে ঘটনা ঘটবে সে ঘটনা যেন তারা না দেখে। আর তাদের সাথে অদ্ভুত টাইপের কিছু ঘটনা ঘটবে, তারা ওইগুলা যেন ভয় না পায়, তাদের কিচ্ছু হবে না, আর ভর পাইলে মারা যাবে। তো এই ঘটনা শুনে ওরা তো প্রথমে বলে যায় না উস্তাদ আপনি আছেন, কোনো ভয় নাই, আমরা আপনার সাথে যাব। তা জ্যোতি ফকির এবং জ্যোতি ফকিরের বন্ধু উস্তাদের পাশ যেতেছে। কিছু দূর গেলেই যখন শুরু করছে যে যাওয়া, তো জ্যোতি ফকির এবং জ্যোতি ফকিরের মা কণ্ঠে দুই মহিলা আসছে দুই বন্ধুর, যে তোর বাবা তো মারা গেছে, তুই কই যাস, তাড়াতাড়ি বাসায় আয়। তা ওই জ্যোতি ফকির আর জ্যোতি ফকিরের বন্ধু ছালা আর ছুরি আর কি রাখি ওরা থুয়ে চলে আসতে, উস্তাদ আপনি যান, আমরা বাসায় যাবো। এই তোর না সত্য ছিল যে পিছপা যাবি না, পিছিয়ে যাওয়া যাবে না, পিছিয়ে কারোর কথা শোনা যাবে না, ও তোর মা না তো। পরে দেখি কিছুক্ষণ পর নাই, এগুলা বলবেই, এগুলাই কান দেওয়া যাবে না এবং পাশে কারোর দিকে তাকানো যাবে না, এবং আরো অদ্ভুত কাহিনী আসবে, তোরা এগুলা শুনবি না। তখন উনি ঠিক আছে উস্তাদ, আর আমরা ওর কৌতূহল আরো বেড়ে যায় জ্যোতি ফকির এবং জ্যোতি ফকিরের বন্ধুর, যে না তাহলে ঠিক আছে, উস্তাদ তো অনেক কিছু জানে এবং উস্তাদের সাথে যাবে, তার একটা মন স্থির করে। তো একটু সামনে গেলেই প্রচুর ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে যায় এবং মনে হচ্ছে যে গাছপালা যা আছে সব ভেঙে তাদের গার উপর পড়তেছে। আসলে কিছুই না, ওই তাদের কাছের থেকে উপর দিয়ে চলে যায়, কিন্তু কোনো কিছু তাদের গায়ে স্পষ্ট করে না। এবং জ্যোতি ফকির উস্তাদ সবসময় মন্ত্র পড়তেইছে, এবং মন্ত্র কিছুক্ষণ পড়ার পরেই ওই উস্তাদ মানে বলে যে তোরা ভয় পাস না, ভয় পাইলে কিন্তু এখন আর পিছ পাওয়ার যাইতে পারবি না, পিছ পাওয়া হওয়ারই নাই, আমার পাশ আসতে থাক, তোদের যা খুশি হয়, তোরা কিচ্ছু করার দরকার না, আমার পাশ আসলে তোদের কোনো ভয় নাই। এবং জ্যোতি ফকির একটু ভয় পাইছে, জ্যোতি ফকিরের বন্ধু আরো দুইজন মিলিয়ে কাঁপতাছে, এবং দেখে কিছুক্ষণ পর পর বাঘ সিংহ এসে তাদেরকে মানে লাভ দিয়ে তাদের গার উপর আসতেছে, কিন্তু গার কাছ থেকে সরে চলে যাচ্ছে, কিন্তু ওরা খুব প্রচন্ড ভয় পেতেছে এবং উস্তাদের কাজ দিতেছে, এবং ওর উস্তাদ সে মন্ত্র পড়তে যাইতেছে, এবং কিছুক্ষণ দেখে যে উস্তাদের সামনে বিশাল নদী, দেখা গেছে নদীর উপর দিয়ে উস্তাদ যাইতেছে, ওরাও নদীর উপর দিয়ে যাইতেছে, পাশ দিয়ে আবার বিকট আওয়াজ হইতেছে, উপরে মনে হচ্ছে যে আগুন জ্বলতেছে, বা তারা মনে হচ্ছে যে কোনো পানির নিচ দিয়ে যাইতেছে, প্রচুর ভয় পেতেছে। এবং জ্যোতি ফকির এবং জ্যোতি ফকিরের বন্ধু, জ্যোতি ফকিরের থেকে জ্যোতি ফকিরের বন্ধু মানে ভয় পেয়ে জ্যোতিরে হাত ছাড়তেছে না এবং হাত প্রচুর চাইপে রাখতেছে। আর মানে যেহেতু ওদের পিছপা হওয়ার কোনো মানে বলে এনেছে যে মারা যাবে, এই জন্য ওরা আর পিছপা হওয়ারও নাই, কিন্তু সামনে আগাইতেছে খুব আস্তে আস্তে, ওই উস্তাদ যে পাশ দিয়ে যাইতেছে পাশ যেতেছে। এখন যাইতে যখন ওই কুমারী মেয়ের বাসার কাছে যায়, তখন বলতেছে
উস্তাদ বলতেছে যে কোন দিকে, মানে কোন গাছে ফাঁস নিছে। তখন বলতেছে বাড়ির পিছে জাম গাছে। তখন বলতেছে আচ্ছা। এবং ওরা সামনে আসলে ওরা ওই ফকির আর ওর বন্ধু কিছুই দেখতেছে না, শুধু খালি উস্তাদ সামনের দিকে দেখে সবকিছুই, কিন্তু ওরা দেখতেছে শুধু খালি যে পানির মধ্যে যাইতেছি বা আমরা আকাশ দিয়ে উঠতেছি, এই ধরনের কিছু দেখতেছে ওরা। তা গেলে জাম গাছের কাছে গেছে। এখন জাম গাছের উস্তাদ যেই জাম গাছের কাছে যায়, জাম গাছ অনেক দূর চলে যায় এবং জাম গাছ কাছে গেলে জাম গাছ অনেক দূর সরে চলে যাচ্ছে। পরে ওনার মন তো অনেকক্ষণ পড়ার পরে তারপরে গাছ স্থির হয়েছে এবং গাছে যখন উস্তাদ হাত দিছে, তখন ওই রশি যে গাছের সাথে সামান্য রশি লাগানো ছিল, ওই রশি কান্না করতেছে এবং বলতেছে যে ওই মেয়ে বলতেছে, মানে মেয়ে যে ঝুলছে, দেখা যাচ্ছে যে মেয়ে ঝুলে আছে। তখন বলতেছে আমারে নিয়েন না, আমাকে নিয়েন না। তখন জ্যোতি ও কোনো কিছু শুনতেছে না, জ্যোতি মানে খুবই ভয় পাইতেছে এবং উস্তাদ ও কোনো কথা নাই ওদের দুইজনের ভয়ের কারণে। কিছু দূর কিছুক্ষণ আর ওর মন তো পড়তেছে ওনার উস্তাদ। পরে জ্যোতিরে বলতেছে জ্যোতি চাঁদে সোরা চাঁদে। তখন সোরা দিছে এবং ওদের দুইজনকে বলছে যে রশি কাটার সময় নিচেই যেন মানে না পড়ে, এই জন্য বস্তা ধরতে বলছে ওকে দুইজন। এবং ওরা দেখে যে দুইজনেই বস্তা ধরছে, ঠিকই কাঁপতাছে, দুইজনে হাত কাঁপতেছে। তাই এখন উস্তাদ তো দেখছে যে ওকে যদি বস্তা ধরতে দেওয়া হয় নিশ্চিত মাটিতে রশি ফেলে দেবে, তাহলে ওনার সাধনা শেষ হয়ে যাবে। তো জাম গাছ বেশি বড় ছিল না, উনি একটু উপরে উঠে নিজেই রশি কাটছে এবং কেটে, আর মনে হচ্ছে যে ওই রশি অনেক ভার এবং ওই মেয়েটাই ঝুলে আছে। তো উনি রশি কেটে খুব কষ্ট করে নিচে নেমে ওই বস্তা জ্যোতিরে ধরতে বলছে, জ্যোতি ফাঁকা করছে বস্তা, ওর মধ্যেই রশিটা রাখছে এবং মেয়ে ওই কান্না করতেছে। মানে ওই দড়িতে মনে হচ্ছে ওই যে মেয়েটার ফাঁস নিছে এবং ওই মেয়েটারই, কুমারী মেয়েটারই কণ্ঠ যে আমারে নিয়েন না, আমারে নিয়েন না, আমার ছেড়ে দেন। এবং যখন বস্তার মধ্যে রশিটা ধরে সামনের দিকে আগাইতেছে ওরা, ওই মেয়ে পাশ পাশ হাঁটতেছে এবং বলতেছে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। আর জ্যোতি এবং জ্যোতির বন্ধু এত ভয় পাইছে যে কথা বলার ওদের কোনো নাই যে উস্তাদ ওরে ছাড়িয়ে দেন, মানে এটা বলার জন্য তাও ওদের শক্তি নাই, মানে এতটা ভয় পাইছে। এবং উস্তাদ বারবার মন্ত্র পড়তেইছে আর ওই মেয়েটা ওদের পিছ পিছ যাইতেছে। ওরা যাইতেছে হচ্ছে ওই মেয়েটা যেখানে নদীতে মানে লাশটাকে ভাসাইছে, ওই লাশটার মাথা কাটার জন্য উস্তাদ যাইতেছে। আর ওই মেয়েটাও পাশ পাশ ওই যে ফাঁস নিছে, ওই মেয়েটা কান্নাকাটি করতেছে খুব এবং আকুতি মিনতি বলতেছে তাকে যেন ছেড়ে দেয়। তারপরে যখন নদীর কাছাকাছি গেছে, তখন মেয়েটা এত পরিমাণ বকাবকি করতেছে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য। এবং নদীর পাড়ে সাধারণত যখন গেছে তখন মনে হচ্ছে যে নদীর পানি, সব পানি তাদের উপরে চলে আসছে এবং বিশাল ঢেউ, জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। আর এর মধ্যে তো এই হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, এগুলা সবসময় তাদের উপর আশ্রয় এসে পড়তেছে। তখন জ্যোতির জিজ্ঞাসা করতেছে যে কোন ইসে ফেলছে, জ্যোতি আর জ্যোতির বন্ধু। তা ওরা তো আজ সামনে যা দেখতেছে মনে হচ্ছে যে সব নদীর পানি তাদের উপরে এসে পড়তেছে। তখন ওরা খুব ভারী কণ্ঠে বলতেছে যে এখানে আমরা দেখছি যে এখানে লাশটাকে ভাসায় দেয়। তখন সামনের দিকে উস্তাদ যায়, উস্তাদের পিছে যায় এবং জ্যোতিকে আর জ্যোতির বন্ধুকে বলে যে তোমরা মাজা পানির নিচে নামবা না, সবসময় হাঁটু পানির উপরে থাকবা এবং আমার কাছ থাকবা। অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টার মতো খুঁজছে লাশটা, স্রোতে অনেক দূর চলে গেছে, নদীতে হালকা স্রোত ছিল। খোঁজার ঘন্টাখানিক পরে লাশটাকে পায় এবং লাশটা শুধু কাছে যাওয়ার পরে লাশটা শুধু অনেক পানিতে চলে যায়, আবার কাছে আসে। আর উনি উস্তাদ মন তো পড়তেইছে। দীর্ঘ আধা ঘন্টা পর ওই লাশটাকে ধরতে পায় এবং তার পা ধরে। পা ধরলে 2 বার পা দিয়ে লাথি দিয়ে উস্তাদকে ফেলে দেয়। উস্তাদ মন তো পড়তেই ছিল। তা কিছুক্ষণ পর ওই লাশটার হাত ধরে
হাত ধরলে ওনার মন তো মনে হয় কোনো কিছু ভুল ছিল, আর এক হাত দিয়ে এত পরিমাণ থাবা দিছে ওই লাশটা, ওনার হাতের যে শোল্ডার জয়েন্টের যে মাসেল যেটা ছিল একবারে পুরা মাসেল তার হাতের মধ্যে চলে গেছে, মানে রক্ত ঝরতেছিল। এবং যেহেতু উস্তাদ অনেক কিছু জানে, সে এবং কিছু জানার অনেকক্ষণ রক্ত ধরার পরে সে ওই রক্ত মানে বন্ধ করার জন্য কিছু মন্ত্র পড়লো এবং কিছুক্ষণ পর তার রক্ত বন্ধ হয়ে গেল। রক্ত বন্ধ হওয়ার পরে তিনি আবার ওই মেয়েটাকে ধরার জন্য অনেক মন্ত্র পড়ল। মন্ত্র পড়ার পরে আর ওনার মাথার কুমারী মেয়ের মাথার চুল ধরছে, যে চুল ধরছে পা হাত পা মিলে খুব সাজাইতেছিল মেয়েটা এবং বলতেছিল আমাকে 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 নিও না, আমাকে নিও না, চিৎকার পারতেছিল। এবং জ্যোতি ফকিরের উস্তাদ কোনো কিছু মানে কোনো কিছু না বলে সে জ্যোতিকে বলল, জ্যোতি ছোড়াচা দে। জ্যোতি ছোড়াচা দেওয়ার পরে এক কবিতার গলা কেটে ফেললো এবং গলা কেটে ফেললে জ্যোতিকে বললো যে বস্তার মধ্যে ভর। বস্তার মধ্যে ভরার পরে জ্যোতিকে বললো যে দুইজন মিলে ঘাড়ে করবি। তা ঘাড়ে করে যখনই ঘাড়ে করছে ওই লাশটা তখনই রক্ত ধরতেছিল, মাথা ছাড়ায় ও দাঁড়ায় পড়ছে এবং খুব অনুরোধ করতেছে যে তার মাথাটা যেন দিয়ে দেয়। এবং সে মন্ত্র পড়তে পড়তে আসতেছে এবং লাশটার পাশ তাদের আসতেছে এবং অনুরোধ করতেছে। নদী থেকে যখন উপরে ওঠে তখন মেয়েটা প্রচুর আকারে গালাগালি করতেছিল এবং অভিশাপ দিতেছিল ওদের। তো জ্যোতি এবং জ্যোতির বন্ধু তো অনেক ভয় পাইছে এবং উস্তাদের পাশ আসে। অমাবস্যার রাত ছিল, তোমরা বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তাদের যে উস্তাদের যে ঘর ছিল যেখানে তারা সাধন করত ওখানে সাধারণত বসে এবং ওরা ওই বাড়িতে আসার পরে বাড়ির মানে 2-3 বাড়ির লোকজন আর ঘুমাইতে পারতেছিল না, এত পরিমাণ মানে তাদের ঘর বাড়ি মনে হচ্ছে ভাঙ্গে চুরে আসতেছে। এবং তারা জানতো না যে ওই জ্যোতি ফকিরের উস্তাদ এত বড় ফকির হয়েছে যে কালী সাধন সে করতে পারে, বা তারা এলাকার লোক ভাবতো যে সাধারণ ফকির ভণ্ডামি করে। কিন্তু উস্তাদের বউ জানতো যে সে কিছু এই কালী সাধন করার জন্য অনেক দিন যাবৎ সে ঘুরতেছে। তা তখন উস্তাদের বউ বলে যে তোমরা কি শুরু করছো, এগুলা বাদ দাও। তা সাধারণত দেখে যে যদি আমরা কালী সাধন শুরু করি এখনই, তাইলে আশপাশের লোকজন তারা ঘর বাড়ি এখন থাকতে পারবে না। তা সাধারণত সে ওয়েট করতেছিল যে ফজরের নামাজ পর্যন্ত, যে এটাকে এখানে রাখি, ফজরের নামাজ আসলে এটাকে আমরা গভীর বনে রেখে আসবো এবং 1 সপ্তাহ পরে আমরা আবার এই মাথা দিয়ে আমরা কাজ করব। তা ওনারা কিছুক্ষণ পর ওয়েট করলে আজান দিল। আজান দেওয়ার পরে ওই কুমারী মেয়ের মাথা এবং ওই রশি আর কি বস্তা ধইরা শিমুল গাছ গভীর বনে নিয়ে যায়, শিমুল গাছে বাইন্ধে রাখে আসে। এবং জ্যোতি ফকির এবং জ্যোতি ফকিরের বন্ধুরে বলে যে ঠিক আছে তোমরা এখন যাও, যে কালকে আবার রাতের দিকে এসো, তোমরা চলে যাও। এবং জ্যোতি ফকির আর সকালের দিকে জ্যোতি ফকিরের বন্ধু দুইজনই বাড়িতে যায় এবং বাড়িতে যাওয়ার সময় জ্যোতি ফকিরের বন্ধু সকালবেলায় সে মারা যায়, খাওয়ার পরেই মারা যায়। এবং ওটা তার বন্ধু লোকজন সবাই বলতেছিল এবং জ্যোতি ফকিরের উস্তাদ তখন জ্যোতি ফকির গোসল করে আসতে খায় নাই যে জ্যোতি ফকিরের বন্ধু মারা গেছে। তখন উস্তাদ বলতে ভুল হয়ে গেছিল যে তোমরা খায়ও না বা মাছ জাতীয় কিছু খায়ও না, বা খাওয়ার আগেও ওনার ওখানে জ্যোতি ফকিরের উস্তাদের কাছে থাকলে মারা যেত না। ও এত পরিমাণ ভয় পাইছিল যে সকালে যাই ও গোসল করে যে খাওয়া দাওয়া করার পরেই মারা গেছে। এবং জ্যোতি ফকির ভাগ্য ভালো যে ওই শুনতে পারছিল তার বন্ধু মারা গেছে এবং না খেয়েই সে ওই বন্ধুর কাছে যায়, এই জন্য উনি বাইসে যায়। উনি খাইলেও জ্যোতি ফকিরও মারা যেত। তখন তার উস্তাদ যায় এবং উস্তাদ যে বিভিন্ন জ্যোতি ফকির আবার তার বাসায় নিয়ে আসার পর অনেক মন্ত্রতন্ত্র পড়ার পরে জ্যোতি ফকির আর মারা যায় না, তবে জ্বর ছিল কিছুদিন, অনেক দিন যাবৎ জ্যোতি ফকির মানে কোনো মতে বাঁচে আর কি। জ্যোতি ফকির দেখতে এবং সারা জীবন তিনি কালী সাধন করে গেছে, কারোর কাছ থেকে কোনো প্রকার আর্থিক সাহায্য সে নেয় নাই।
সে দেখতে, তার চুল ছিল মেয়েদের মতো অনেক বড়, ধুতি পরতো, আর তার চোখগুলা ছিল অনেক বড়। মানে সাধারণত লোকজন দেখলেই, রাস্তা দিয়ে গেলেই লোকজন ভয় পেত। জ্যোতি ফকির ভয়ঙ্কর চেহারার লোক ছিল। তিনি কিছুদিন উস্তাদের কাছে দীর্ঘদিন বলতে 2 বছর 2.5 বছর পরে তার উস্তাদ মারা যায়, এবং ওই 2.5 বছরই তার উস্তাদের কাছ থেকে কিছু মন্ত্র শিখছিল, পুরাটা শিখতে পারে নাই। তবে কালী সাধন খুব সুন্দর মতো সে মানে ওই একটা জিনিসই কালী সাধনটা শিখছিল এবং সুন্দর করে। সাধারণত যে জেনে বা পড়িতে ধরলে ফকিরদের দেখা যায় যে বাসায় এসে মন্ত্র পাঠ করে। জ্যোতি ফকির যদি আসতো, জেন আর পড়িতে জারি ধরতো, মানে বাড়ির পার যদি যেত, সে ভয়তে জেন আর পড়ি তার মানে আর ওই কারো লোকের সাথে থাকতো না, এবং সে নর্মাল হয়ে যেত। জ্যোতি ফকির পরে দেখা গেল সে একটা তাবিজ দিয়ে বা বাড়ি বন্ধ দিয়ে আসতো। জ্যোতি ফকিরের দেখে জেন পড়ি এতটাই ভয় পেত। এবং অনেক কিছু আরো জ্যোতি ফকির মনে হয় তার উস্তাদ কিছুদিন বেঁচে থাকলে সে শিখতে পারতো, যেগুলা পারতো না সেগুলা বলতো যে আমি আসলে আমার আওতার বাইরে এবং আমি এগুলা জানি না। জ্যোতি ফকির মরার আগে সে বলে, কাউকে জ্যোতি ফকিরের কালী সাধন কাউকে শিখাই যায় নাই, আর সে কারো শিখতে গেলে বলতো যে এগুলা শিখো না, এবং না শিখার জন্য তাকে যেই যেত তার কাছে শিখার জন্য এটা শিখার জন্য উৎসাহী করতো না, এবং বলতো যে এগুলা শিখা ঠিক না। সে জীবনে মানে কোনো আত্মীয় স্বজনের সাথে সে যেতে পারতো না, সে বিয়ে শাদী করতে পারে নাই সারা জীবন, এবং সে একটা নির্জন জায়গায় থাকতো। এটাই ছিল আমার ঘটনা। আমি রায়হান আকন্দ, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার উত্তর আবাসিক এলাকা থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমার প্রতিবেশী এক আন্টির বড় ভাই আর তার। তো আমি চলে যাচ্ছি অর্ণবের পাঠানো ঘটনায়। ম্যাথিউ হচ্ছে অর্ণবের একজন সিনিয়র কলিগ। তাদের বয়সে বেশ ডিফারেন্স নিজেদের মধ্যে। তো বয়সে ডিফারেন্স থাকা সত্ত্বেও দে আর লাইক গুড বাডিজ। তাদের মধ্যে বেশ ভালো আড্ডাবাজি হয়, ভালো টাইম তারা একসাথে স্পেন্ড করে। কারণ বয়সটা আসলে বিদেশে বিবেচ্য বিষয় না, মানুষের মধ্যে ফ্রেন্ডশিপটাই আসল ব্যাপার। তো যাই হোক, এভাবেই তারা বেশ ভালো সময় পার করে। তো একদিন তারা আড্ডা দিতে কাজ শেষে আড্ডা দিতে তা পার্কিং লটে এসে গল্প করতেছিল। তখন এই মানে বেশ ঠান্ডা পড়ছে আর কি জায়গায়। ফ্লোরিডা প্যানহ্যান্ডেল হচ্ছে কিন্তু একটু ফ্লোরিডার শেষ দিকে পড়ছে, নর্দার্ন সাইডে। তো ওখানে বেশ ঠান্ডা পড়ে। তো ঠান্ডার মধ্যে তখন মানে বেশ ফগি ছিল এনভায়রনমেন্টে। তো তখন গল্প করতেছিল আর কি অর্ণব এই ভূতের বিষয়গুলো, ভৌতিক বিষয় নিয়ে। তো তখন এই ম্যাথিউ তাকে বলে অর্ণবকে যে তার ছেলে কি ফেস করছে কিছুদিন আগে, বছর 2 আগে। তো ঘটনাটা শুনে তখন অর্ণব বলে যে ক্যান আই শেয়ার উইথ দ্য পিপল ইন মাই কান্ট্রি ইউর স্টোরি। তো তখন ম্যাথিউ বলে শিওর, নট এ প্রবলেম, ইউ ক্যান শেয়ার। তো এই কারণেই ঘটনাটা শেয়ার করলো অর্ণব আমাদের কাছে, আর আমি আপনাদের কাছে শেয়ার করছি রনের সেই ঘটনা। তো রন ওয়াজ এ হাই স্কুল কিড ব্যাক দেন। 2 বছর আগে হাই স্কুল, অ্যাকচুয়ালি তার হাই স্কুল তখন শেষ হয়েছে আর কি। হাই স্কুলটা শেষ হয়েছে এবং মানে হি ইজ এনজয়িং হিজ টাইম অ্যান্ড হি ইজ লুকিং ফর ইউনিভার্সিটিজ টু গেট অ্যাডমিটেড। তো ইউনিভার্সিটি খুঁজছে অ্যাডমিশন পাওয়ার জন্য। তার বন্ধুরা বেশ অ্যাডভেঞ্চারাস ছিল, সে নিজেও অ্যাডভেঞ্চারাস ছিল। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো, অ্যাজ এটা সব জায়গায় একই রকম। এখন সারা ওয়ার্ল্ডই কিন্তু গ্লোবাল ভিলেজ, সব জায়গার কিডসরা একই রকম চিন্তা ভাবনা করে, প্রায় এরকম একটা ব্যাপার হয়ে গেছে, কমিউনিকেশনটা এরকম। তো খুব ঘোরাঘুরি করতো আর কি, আড্ডাবাজি করতো, এবং বিভিন্ন ব্যাপারে তাদের অ্যাডভেঞ্চারাস থট ছিল। তো রনের 2 বন্ধু, তাদের মধ্যে একজনের বাবার একটা আরভি ছিল, রিক্রিয়েশনাল ভেহিকেল, মানে ওই যে মানে পুরাপুরি ভেতরে দেখবেন যে ঘর বাড়ি, একটা ডাইনিং স্পেস, একটা শোয়ার জায়গা এরকম থাকে আর কি। তো এটা আরভি ছিল। সেই ফ্রেন্ড প্ল্যান করে যে সে যাবে ঘুরতে জর্জিয়াতে।
জর্জিয়াতে কয়েকটা জায়গা আছে, কিছু অ্যাবান্ডেন্ট প্লেস আছে, তো সে সেগুলো দেখতে যাবে। তো সে একটা ম্যাপ করে এবং রনও এটার সাথে এক ছিল কথাবার্তায়। তো তাদের মধ্যে বেশ ভালোই হয় আর কি, মানে প্ল্যানিং হয়ে যায় যে কিভাবে কি যাবে। তো 3 ফ্রেন্ড মিলে একটা ডেট ঠিক করে কবে যাবে। কিন্তু আনফরচুনেটলি ওই সময় রনের একটা সমস্যা হয়, রনের একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম তাকে অ্যাটেন্ড করতে হয়, ইউনিভার্সিটিতে তার যেতে হয়, অ্যান্ড সেই কারণে সে ওই দিন যেতে পারে না। তো সে তার ফ্রেন্ডদেরকে বলে যে তোমরা চলে যাও, আমি তোমাদের সাথে মিট করব। হ্যাঁ, আমি মিট করব এবং আমি বাইকে করে চলে আসবো, এখানে অসুবিধা নাই। তার একটা বাইক ছিল, মোটর বাইক ছিল, এবং সে বলছে যে আমি মোটর বাইক নিয়ে মিট করব। তো ফ্লোরিডার শেষ থেকে জর্জিয়া খুব বেশি দূরে না, সো সে মনে করে এটা একটা অ্যাডভেঞ্চার হবে, এবং আসার সময় মোটর বাইক আরবির পিছনে আটকায় চলে আসবে আর কি। তো এই প্ল্যান করে সে বলে বন্ধুদের চলে যেতে। তো তার বন্ধুরা চলে যায় যথা টাইমে এবং তাদের মতো চলে যায়। এন্ড রন তার এখানে তার অ্যাডমিশনের জন্য সেখানে যায়, সেখানে যে তার যে কাজগুলো ছিল বা যে পরীক্ষা ছিল ভাইবা হোয়াটএভার হি হ্যাজ টু ফেস, সেগুলো করে সে ব্যাক করে আসে বাসায়। তো ওই সময় ম্যাথিউ নাকি না করছিল ছেলেকে যে তুমি এত দূর যেও না, ইউ ডোন্ট নিড টু, তুমি মোটর বাইক নিয়ে যাও না, তুমি আমার গাড়িতে করে যাও, ইউ টেক মাই কার। তো ম্যাথিউ তখন বলছে যে না, আমি তোমার গাড়ি নিয়ে গেলে আমি তো ফ্রেন্ডদের সাথে আবার যখন আমি ব্যাক করে আসবো দেন আই হ্যাভ টু ড্রাইভ ব্যাক বাই মাই সেলফ, আমাকে একা ব্যাক করে আসতে হবে ড্রাইভ করে। সো ওরা তো আরবিতেই থাকবে, সো আমি মোটর বাইকেই যাবো, আমি এরকম যাবো। তার বাবা কিছুক্ষণ গাইগুই করে ছেড়ে দেয়, বলে আচ্ছা ছেলের উপরে। তো দুপুরের পরে রওনা দেয় সেখান থেকে রন, এবং তার মোটর বাইকে হালকা প্যাকিং করে, মানে তার টুকিটাকি যে ব্যাগেজ আছে এগুলো নিয়ে সে রওনা দেয়। তো যাই হোক, সে যাচ্ছে I-95 ধরে চলে গেছে একদম, যে সে একসময় জর্জিয়াতে ঢুকে সে চলতেছে যেখানে যাওয়ার কথা, এবং সে তার ডিস্টেন্স দেখতেছে। তো এর মাঝে সে একবার রিফিউলিং করে সে আবার যাচ্ছে। তো মোটামুটি তার কিন্তু ডেস্টিনেশন সে বুঝে ফেলছে, তার ফ্রেন্ডরা তার সাথে কোঅর্ডিনেট করে নিছে যে কোথায় তারা আরবি নিয়ে আসে এই সেই। তো তার বন্ধুদের কোঅর্ডিনেশন অনুযায়ী সে বুঝতে পারে যে বন্ধুরা অমুক জায়গায় থাকার কথা, এবং তাকে কিন্তু মোটামুটি লোকেশন জানাইছে বন্ধুরা। আরবি নিয়ে যেটা করতে হয়, আরবি নিয়ে কিন্তু সব জায়গায় থাকা যায় না। তার বন্ধুরা কয়েকটা জায়গার কথা বলছিল, ওখানে একটা অ্যাবান্ডেন্ড সিটি বা টাউন আছে, ওই সিটিটা টোটালি অ্যাবান্ডেন হয়ে গেছে। ওইখানে অ্যাকচুয়ালি যত রকমের প্রতিষ্ঠান ছিল সবই মানে বন্ধ হয়ে গেছে একসময়। কি কারণে গেছে এটার কোনো কজ তার বন্ধুরা জানতে পারে নাই। দে হ্যাভ ট্রাইড মেনি ওয়েজ, যে বিভিন্ন সোর্স ধরে ওরকম কিছু পায়নি। একটা হাসপাতাল পাইছে, বিশাল একটা হাসপাতাল আছে যেটা নাকি এক সময়কার খুব নাম করা একটা বলে মেন্টাল অ্যাসাইলেম ছিল, এবং সেটা মোটামুটি চলতো অনেক আগের থেকে। এটা সেই বেশ পুরনো, একটা বেশ শত বছরের পুরনো মেন্টাল অ্যাসাইলেম সেই সময় তৈরি হয়, এবং এটা চলতো পরবর্তীতে এটার বিভিন্ন রকমের মিস ব্যবস্থাপনা, মানুষের উপর অত্যাচার, এই ধরনের বিভিন্ন রকমের কমপ্লেইন ওইটা সম্বন্ধে আসা শুরু করে। এবং এগুলা কমপ্লেইন শুনতে এবং বিভিন্ন কারণে এক সময় নাকি রিসেন্ট টাইমে, মানে 10-20 বছর আগে এটাকে শাটডাউন করে দেয় গভর্নমেন্ট। হ্যাঁ, ওখান থেকে মানে স্টেট শাটডাউন করে দেয় ওইটাকে। তো ওই বিশাল যে মেন্টাল অ্যাসাইলেমের আশেপাশের পুরো জায়গাটাই নাকি এখন একটা ঘোস্ট টাউন। তো ওইটার কাছেই, মানে ওখানে গেলেই কিন্তু আরবি থামা রাখতে দিতে পারবে না তাকেও যে আরবি রাখতে হবে, লুকায় রাখতে হবে। তো সে একটা কোঅর্ডিনেশন জানে, যে বন্ধুরা তাকে বলছে যে ওইখানে গেলে, অমুক জায়গায় গেলে এই জায়গায় আমরা আরবি পার্ক করে থাকবো, তুই চলে আসিস। তো রন সেই অনুযায়ী যাচ্ছে। তো রন যখন কাছাকাছি চলে আসছে, ওই যে সেই অ্যাবান্ডন যেই সিটিটা সেটা কাছাকাছি চলে আসছে, তখন সে দেখতেছে যে তার ফিউয়েল খুব শীঘ্রই এমটি হয়ে যাবে। তার ফিউয়েলের মানে গজ নেমে গেছে আর কি, একদম মানে বেশ খানিকটা নেমে গেছে, এবং এখন ইমার্জেন্সিতে চলে যাচ্ছে আর কি ফিউয়েল। তো সে চিন্তা করে যে আমি এখন কি আবার ব্যাক করে যাব গ্যাস স্টেশনে, আবার ব্যাক করে আশেপাশে তাকায় দেখলো যে এখন গ্যাস স্টেশনে যাওয়ার মতো অবস্থা নাই, আর বেশ ঠান্ডা পড়ে গেছে। মানে বেশ, সে কিন্তু রাইডিং জ্যাকেট, ভিতরে লাইনিং টাইনিং পরা, হেলমেট, মানে বেশ হয়ে আছে, এবং মানে সে বুঝতেছে যে বেশ ঠান্ডা, কিন্তু অনেক ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে আবার ব্যাক করে যাওয়া, যে এই যে তেল আছে এটা যে পৌঁছাইতে পারলেও আবার ফিল করে যখন আসবে তখন এখানে রাত হয়ে যাবে, এখানে ঢোকাটাও একটা কেমন ব্যাপার তখন। তো এগুলো চিন্তা করতে করতে সে যখন মানে ওখানে পৌঁছাইছে তখনই অলরেডি ডার্ক এবং গ্লুমি ওয়েদারের কারণে জায়গাটা কেমন একদম ধূসর হয়ে গেছে, অলরেডি মনে হচ্ছে সন্ধ্যা। তো সে চিন্তা করলো যে আমি যদি পৌঁছায় যেতে পারি ওইখানে, দেন আমার বন্ধুদের আরবিতে নিশ্চয়ই তেল আছে, তো আমার তো সমস্যা হবে না। আর বাইক তো ওইখানে যাই আমি সেট আপ করে দিব, ওই যে আরবির পিছনে একটা বাইক হ্যাঙ্গার আছে, ওখানে সে ঢুকায় মানে আটকাই দিবে। বন্ধুদের সাথে এরকমই কথা হয়েছে। তো সে আর
পিছনে রিফিউলিং করার কথা চিন্তা না করে সামনে যেতে থাকে। তো যেতে যেতে এক সময় সে পেয়ে গেল সেই অ্যাবান্ডেন্ট শহর এবং সে বাইক নিয়ে ঢুকে গেল ভিতরে। তো ঢুকছে রাস্তা দিয়ে এবং একটু অন্যরকম লাগতেছে রনের কাছে, কারণ সে যে আসছে এত দূর রাস্তা, সেটা তো অ্যাকচুয়ালি লাইভলি রাস্তা ছিল, মানে মানুষজন যাচ্ছে, গাড়ি ঘোড়া একটা দুইটা পার হয়েছে, এবং যখন হাইওয়েতে ছিল তখন তো দেখছি সে। এখানে ঢোকার পর সে দেখতেছে পুরা কোয়াইট, কোনো গাড়ি ঘোড়া নাই, রাস্তা একদম সোজা চলে গেছে, দুই পাশে গাছ, গাছগুলার পাতা নাই, কারণ গাছের পাতা সব ঝরে গেছে। এখানে শীত এসে পড়ছে, বেশ খানিকটা শীত, মানে টেম্পারেচার রিয়েলি গোজ ডাউন অ্যাট নাইট, মানে আমাদের সেলসিয়াসে এটা তখনই দেখা যায় যে একেবারে 0, -2 এরকম হয়ে যায় আর কি, এরকম অবস্থা। তো বেশ কনকনে ঠান্ডা এর মধ্যে, মানে সে যাচ্ছে এবং তার জ্যাকেটের মধ্যে থার্মাল হিটিং সিস্টেম ছিল, সেগুলো সেটা অন করে দিছে, এটার জন্য তার হালকা গরম লাগতেছে, শরীর মানে পোষায় যাচ্ছে আর কি, খারাপ লাগতেছে না। গ্লাভসও আছে, গ্লাভসের মধ্যে থার্মাল হিটিং আছে। তো চালায় যাচ্ছে এবং দেখতেছে যে তখনই হেডলাইট অন করে দেওয়া লাগছে, একদমই গ্লুমি, এবং বাইক এগিয়ে যাচ্ছে এবং সে তেল নিয়ে একটু ভয় পাচ্ছে যে তেল যদি শেষ হয়ে যায়। এবং তাকায় দেখতেছে দূরে, মানে সেই গাছগাছালি দুই পাশে এবং তার পাশে বেশ ফাঁকা জায়গা, এবং তার দূরে বেশ বড় বড় বাসা বাড়ি, মানে বড় বড় বাড়ি এবং সুন্দর সুন্দর সাজানো বাড়ি, সেগুলোর মধ্যে কোনোটার ভিতরে মানে আলো জ্বলতেছে না, একদম মানে নিস্তব্ধ। তো সে চিন্তা করতেছে কোথাও থেমে সে কি তার সেলফোন বের করে বন্ধুদের নক করবে কিনা, কোথায় আছে তাদের, মানে ই পাবে নাকি, সে কোথায় আছে দেখে, মানে যে মানে ওর কোথায় আছে লোকেশনটা। পরে চিন্তা করলে আরো এগিয়ে যাই, আমি রাস্তা ধরে এগিয়ে যাই, মূল সিটির ভিতরে ঢুকি, এবং ওইখানে মূল সিটিতে ঢুকলেই মানে একেবারে সামনেই নাকি সার্কেলের পাশেই বিশাল একটা বিল্ডিং, মানে অনেকটা কোর্ট বিল্ডিং এর মতো, সেই ফ্রিওয়ে পিলার দেওয়া, হ্যাঁ ফ্রিওয়ে পিলার দিয়ে বিশাল একটা বিল্ডিং, ওইটাই সেই স্যানিটেরিয়াম, যেটা নাকি এখন মানে বন্ধ, এরকম আর কি। তো সে চিন্তা করলো ওখানে যায়, এর মাঝে কিন্তু অন্ধকার হয়ে আসতেছে এবং সে বুঝতে পারতেছে যে হেডলাইটের আলো সামনে পড়তেছে, রাস্তার ভিজিবিলিটি অনেকটাই কম, কারণ কুয়াশা ছেয়ে যাচ্ছে আশপাশ দিয়ে। তো যাই হোক, রন ফগ লাইট জ্বালাই দিল যে এগিয়ে যাচ্ছে। তা এখন সে মনে করলো যে আমার আসলে ঠিক হয় নাই এইভাবে ফিউল কম নিয়ে আসা, উচিত ছিল রিফিউলটা করে ফেলা, কারণ দেখতেছে তার ফিউলের যেই লাইটটা সেটা ব্লিঙ্ক করা শুরু করছে, মানে খুবই লো ফিউল পৌঁছাতে। সে মানে এরকম চিন্তা করতে করতে এক জায়গায় যে তার মোটর বাইক কাশি দিয়ে বন্ধ হয়ে গেল, মানে কয়েকটা কাশি দিয়ে বন্ধ হয়ে গেল। তো সে কয়েকবার সেই দিল, সেলফ দিলে স্টার্ট হচ্ছে না। তো সে বাইকটাকে করলো কি, আস্তে করে কাত করে একদম শোয়া ফেললো রাস্তার মধ্যে, যে হালকা ফিউল যদি নামে নিচে যদি কাজ হয়। তো সে ওইভাবে করে কিছুক্ষণ আবার উঁচা করলো, কোচে আবার ট্রাই করলো, দেখলো কাজ হচ্ছে না। তো একটু ভয় পেলো যে তার যে ফিউল ইনজেকশন মোটর আছে এটা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু ফিউল নাই, কঠিন অবস্থা। আর চাপাচাপি করলো না, বাইকটাকে আস্তে করে নিয়ে সে এখন তাকায় দেখতেছে সে কোথায়, দেখতেছে সে ঢুকে পড়ছে সিটিতে, মানে সেই যে অ্যাবান্ডেন্ট সিটিতে, এবং মানে কোনো মানুষজন নাই, ইটস এ ঘোস্ট সিটি। এর মাঝে ডার্ক হয়ে গেছে, চারিপাশে অন্ধকার, চাঁদ একটা উঠছে, সেই চাঁদটা মানে মেঘের আড়ালে চলে গেছে, মেঘ দিয়ে ঢাকা, এবং কনকনে ঠান্ডা, কুয়াশা ভেসে ভেসে আসতেছে আশেপাশে। তো রন মোটরসাইকেলটা আস্তে করে নিয়ে একটা বাড়ি, মানে সে বাড়ি বোঝা যাচ্ছে কেউ নাই, কোনো মানুষজন নেই সেই বাসায়। সেই বাসার সামনে ড্রাইভওয়েতে সে তার বাইকটাকে রাখলো, স্ট্যান্ড করে সাইড স্ট্যান্ড করে রাখলো, রেখে সে আস্তে করে বাইক থেকে নামলো, নেমে সে তার সেলফোন বের করে সে তার অ্যাপ ওপেন করতেছে, বন্ধুদের লোকেশন। কিন্তু সবচেয়ে ন্যাস্টিয়েস্ট থিং হচ্ছে সে দেখলো যেটা, যে তখন ওই সময়তে তার কোনো নেটওয়ার্ক নাই মোবাইলে। সো রনের বুকের মধ্যে একটা ধপ করে একটা বাড়ি লাগলো, সে প্রচন্ড রকমের মানে একটা ধাক্কা খাইছে যে নেটওয়ার্ক নাই। তো বন্ধুরা তাকে বলছে যে আমরা যেমন এমন জায়গায় ট্রাভেল করবো, দেখা যাচ্ছে যে আমরা ওখানে নাকি একটা ফরেস্ট আছে, ফরেস্টে যেতে পারে, সেই ফরেস্টে ওইখানেও মানুষজন নাই, হ্যাঁ মানে এরকম, মানে একদম পুরা খোলা জায়গা। ফরেস্ট নামে অনেক কথা নাকি প্রচলিত আছে, অনেকে বলে ভূতের ফরেস্ট, এই সেই হ্যান ত্যান। তো উঠছেও নাকি বন্ধুরা যাবে, বলছে যে তারা কিন্তু ওখান থেকে তাদের নিয়ে আসছে, ওখানে স্পেশাল যে নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আসছে স্পেস এক্সের, ওইটা দিয়ে তারা নেটওয়ার্ক পাবে, সমস্যা হবে না। তাকে বলছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইওর ডেটা, কিন্তু এখন তো ডাটার দরকার, ওর নেটওয়ার্ক নাই মোবাইলে। তো খুবই মানে সে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে রন, চিন্তা করতেছে আমি এখন কি করবো, বন্ধুদের সাথে নেটওয়ার্ক না থাকলে ফোনেও কথা বলতে পারবে না, মানে অ্যাপ তো দূরের ব্যাপার। তো সে মানে একেবারে থতমত খেয়ে বাইকটারে রেখে চিন্তা করলো একটু হেঁটে দেখি কি অবস্থা। এর মধ্যে কিন্তু শীত বাড়তেছে, প্রচন্ড কনকনে ঠান্ডা লাগতেছে।
তো আস্তে করে সে বাইকটাকে সাইড করে রেখে হাঁটা ধরলো সামনে। তো মোটামুটি নিজের মতো একটা হিসাব রাখলো যে যেহেতু এখানে মানুষ নাই, তাকে খুঁজে বের করতে হবে তার বাইকটা কোথায় রাখছে। তো জায়গাটা দেখে সে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে যাচ্ছে সামনে, তাকায় দেখতেছে যে বাড়ি ঘরগুলো। এর মধ্যে সে আস্তে করে তার হেলমেটটা খুললো। হেলমেট খোলার পর একটা ঠান্ডা বাতাস বাড়ি মারলো মুখের মধ্যে, বেশ শীত, এবং হেঁটে হেঁটে যাচ্ছে। তো সে বুঝলো যে এখানে তো মানে কোনোভাবেই সার্ভাইভ করার মতো অবস্থা নাই, মানে আমি রাতে যেখানে দাঁড়ায় থাকবো এই ঠান্ডার মধ্যে এটা সম্ভবই না। তাকায় তাকায় দেখতেছে এদিকে এদিকে, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল এবং বিভিন্ন বাসা পড়ে আছে, বাসার মধ্যে কোনো মানুষ নাই। তো একটা বাসার জানালা দিয়ে সে উকি দিল ভেতরে, দেখতেছে হালকা যে রাতের আলো সেটা বাসার ভেতরে যে রুমের ফ্লোরে যে পড়ছে, বেশ পরিচ্ছন্ন, খুব মনে হচ্ছে যে নিয়ম করে কেউ পরিষ্কার করে। তো অবাক হলো রন, তখন চিন্তা করতেছে এই বাড়িগুলা কে পরিষ্কার করে রাতের বেলা, এটা কেমন একটা ব্যাপার। তো সে তখন চিন্তা করলো যে না, বাট আমাকে কোথাও একটা ঢুকে বসতে হবে এবং আই হ্যাভ টু ওয়েট ফর দ্য নেটওয়ার্ক। আমি যদি সবসময় আমার দেখতে হবে সিগন্যাল পাইলেই হলো। আমি এতখানি হাঁটলাম রাস্তা, আমি কিন্তু সিগন্যাল পাই নাই। তো আর ঠান্ডা আমি জমে যাইতেছি, আসলে কতক্ষণ এভাবে থাকা সম্ভব জানি না। তো রন কি করলো, ব্যাক করে আসলো তার বাইকের কাছে, আবার হেঁটে আসলো। এতক্ষণ হাঁটতেছে, তাও তার এই যে হুহু বাতাসে তার কিন্তু মানে গরম লাগতেছে না বা শরীর উষ্ণ হচ্ছে না। বাতাস এক নাগাড়ে অনেক বাতাস বলতেছে, খোলামেলা জায়গা, মানুষজন নাই, কঠিন অবস্থা। তো সে তার ওখান থেকে ব্যাগ একটা খুলে নিল, মানে মূল দুইটা ব্যাগ ছিল, সে যে পিঠের ব্যাগটা, তার ওই ব্যাগটা খুলে নিয়ে সে পিঠে নিয়ে আবার হাঁটা ধরলো, যে বাসাটা দেখে আসছে ওইদিকে। তো হাঁটতে 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 আবার ওই বাসার সামনে চলে আসলো। ওই পর্যন্ত বাইক আনে নাই ঠেলে, কারণ চিন্তা করলো যে বাইক ঠেলাটা কষ্ট। ওখানে যদি তার বন্ধুরা এই পাশ থেকে আসে, বাইক দেখলেই তো বুঝবে যে ও আছে আশেপাশে কোথাও। তো হাঁটতে হাঁটতে ওই বাসায় আসলো। এসে সে দরজাটা মানে নব মোচড় দিল, দেখলো সুন্দর খোলা, গেটটা ক্যাচ করে খুলে গেল। ভিতরে পা দিয়ে তার কেমন জানি গা শিরশির করা শুরু করলো। তার মনে হচ্ছে যে এমন কোথাও সে আসছে, তাকে দেখতেছে, মানুষজন দেখতেছে, মানে তার দিকে অনেকগুলো চোখ, এরকম মনে হচ্ছে তার কাছে। কেমন জানি তার কাছে ভয় লাগলো, রনের কাছে আসলে খুবই ভয় লাগছে। মানে সে ফিল করতেছে যে ঢুকবো কি ঢুকবো না, এরকম চিন্তা করতে করতে এক সময় সে আস্তে করে ঢুকলো। ঢুকে সে সরাসরি দ্রুত মানে দরজাটাকে টেনে দিয়ে দ্রুত চলে আসলো সেই ঘরটাতে, যেখানে জানালা দিয়ে সে দেখছে আলো এসে পড়তেছে, এবং যেখানে আলো পড়ছে সেই জায়গায় গিয়ে সে তার ব্যাগটা রেখে আস্তে করে বসে পড়লো। বসে অনেকক্ষণ হাঁপাচ্ছে, কারণ ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করলো কি, দেখলো যে ঘরের ভেতরে বাইরের থেকে বেশি উষ্ণতা, কারণ এই যে ঠান্ডা বাতাসের ঝাপটাটা এটা তার ঘরের মধ্যে আসতেছে না। আশপাশ দিয়ে বাতাস যে বয়ে চলতেছে, শো শো শব্দ পাচ্ছে সে একটা মানে 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 উইন্ড চাইম, মানে বাতাসের একটা যে হুইসেল, বাতাসের হুইসপারিং, এই শব্দটা সে পাচ্ছে ওখানে বসে। তো কিছু করার নাই, বসলো, বসে মোবাইলটা সামনে ধরে রাখছে। দেখলো চার্জও নেমে যাচ্ছে আস্তে আস্তে মোবাইলের। তো এখানে তার ভয়টা আরো বাড়লো, যদিও তার ব্যাগে চার্জিং ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক আছে। চিন্তা করছে যে আমি এই পাওয়ার ব্যাংক, এবং অনেক পাওয়ারফুল পাওয়ার ব্যাংক, তার এএনসির পাওয়ার ব্যাংক বেশ পাওয়ারফুল। তো চিন্তা করতেছে যদি এরকম কমে যায় তো পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করবো, বাট নেটওয়ার্ক ডিভাইস ওয়াজ ভেরি নিডেড। যখন চিন্তা করছে এখানে এখনো নেটওয়ার্ক নাই, তো চিন্তা করলো কিছুক্ষণ বসে থাকি, কি অবস্থা, কি করা যায়। তো কিছুক্ষণ বসে বসে চিন্তা করতেছে কি করবে, মোবাইলটাকে সামনে দিয়ে রাখছে। তো সেই যেখানে বসছে, এখান থেকে বাইরের ঘরের ভেতরটা দেখা যায়, যে মানে যেই দরজা দিয়ে সে ঢুকছে, যে দরজাটা মাঝখানের জায়গাটা একেবারে অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার, মনে হচ্ছে একেবারে অন্ধকার, ঘুরঘুরটি একটা অন্ধকার ভেতরের জায়গাটা। আর তার সামনে দরজাটা দেখা যাচ্ছে, সে বুঝতে পারছে যে এই যে জানলা দিয়ে, সামনে যে জানলা আছে তার, সে কিন্তু একটা জানলার সাথে পিঠ দিয়ে বসা, আর একটা জানলা তার সামনে, সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে দরজাটা ওই পাশে, সামনে এন্ট্রেন্স, মূল এন্ট্রেন্সটা। তো সে কেমন যেন অস্বস্তি ফিল করছে সেদিকে তাকায়। তো তারপরে এখন কিছু করার নাই, সে মোবাইলটাকে সামনে রেখে এক সময় শুয়ে পড়লো দেয়ালে হেলান দিয়ে, ভাবলো যে আমি একটু রেস্ট নেই। এর মধ্যে যদি ওরা কোনোভাবে ট্রাই করতে থাকে, বা আমার যদি কখনো নেটওয়ার্ক চলে আসে, তাহলে তো আমি কমিউনিকেট করতে পারবো। এই চিন্তা করে রন শুয়ে পড়লো ওখানে দেয়ালে হেলান দিয়ে, চোখটা বন্ধ করে শুয়ে পড়লো অনেকক্ষণ। ক্ষুধাও লাগছে, বাট এর মধ্যে ও ক্লান্ত হয়ে কখন যে রন ঘুমাই গেছে তার কোনো খেয়াল নাই। হি জাস্ট ফেল অ্যাসলিপ। তো সে মানে ঘুমাই গেছে আসলে, আর তার কিছু খেয়াল নাই। তো ঘুমায় সে একটা স্বপ্নের মতো দেখতেছে। তার কাছে কেন জানি মনে হচ্ছে, মানে সে মানে স্বপ্নে দেখতেছে যে সে কোনো এক জায়গায় শুয়ে আছে এবং তাকে ঘিরে অনেক মানুষ তাকায় আছে, তাকে ধীরে কথাবার্তা বলতেছে, এরকম সে স্বপ্নে দেখতেছে, এবং সে উঠতে পারতেছে না ঘুম থেকে, এরকম সে ফিল করতেছিল। তো এরকম ফিল করতে করতে রন এক সময় মনে হলো যে সে ঘুমের অতল থেকে সে উঠে আসলো।
উঠে এসে সে তাকাইলো, আর মানে অল অফ এ সাডেন তার ঘুমটা ভাঙছে আর কি। তো সে তাকালো, চোখ মেলে সে হঠাৎ করে খেয়াল করলো তার যে জানালাটা সামনের, সেই জানালার ওইখানে মনে হলো কয়েক জোড়া চোখ তার দিকে তাকাইছে এবং চোখগুলা জলজল করতেছে সবগুলা, মানে কাচের ওই পাশে চোখ জোড়া সবগুলা জলজল করতেছে, মানে মানে কি বলে গ্লোয়িং আইস। তো রন আসলে কয়েক সেকেন্ড এটা মানে বুঝতে পারে নাই সে কোথায় কি, ভয়ের চোটে মানে পরবর্তী সেকেন্ডে সে ভয়ের চোটে সে রোল করছে, মানে ফ্লোরের মধ্যে রোল করে সে গড়ায় চলে গেছে অন্ধকার যে তার যে এই রুমের এন্ট্রান্স, সেখানে সে গিয়ে দ্রুত তার দরজাটাকে ঠাস করে বন্ধ করে দরজার নবের ভেতর লকটা চেপে দিছে। দিয়েও সে কয়েক সেকেন্ড পর রিয়েলাইজ করলো যে দুই পাশের যে জানালা দুইটাই কিন্তু গ্লাস উইন্ডো। মানে হোয়াট ইজ দ্য ইউজ, যদি কেউ ঢুকতে চায় এখানে তো ঢুকতেই পারে। আর চোখগুলা কাদের, মানে সে যেটা দেখছে মনে হচ্ছে কালো কালো অবয়ব মানুষের মতো কয়েকটা, এবং তাদের চোখ যেটা জ্বলতেছে। তো রন একেবারে দেয়ালের সাথে সেটে গেছে, কারণ সে তো দেখছে যে এই পাশের দেয়ালে, যেই পাশের দেয়ালের জানালায় সে দেখছে সেই দেয়ালের সাথে পিঠ দিয়ে রন সেটে গেছে এবং ভয়ে কাঁপতেছে থরথর করে। তার কাছে কেন জানি মনে হলো বাইরে সে কেমন জানি শব্দ শুনলো, কাইন্ড অফ হুইসপারিং এবং ঘর 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 শব্দ, এবং মনে হচ্ছে আশেপাশে কেউ হাঁটা চলা করতেছে বাসার। তো রন প্রচন্ড ভয় পেয়েছে এবং সে মনে মনে প্রে করা শুরু করলো, বারবার বলতেছে ও ডিয়ার লর্ড হেল্প মি, বারবার বলতেছে। হ্যাঁ, মানে সে মানে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতেছে, যে মানে মানে বলতেছে আই ডোন্ট ওয়ান্ট টু সি দিস, মানে হোয়াটএভার দিস আর, মানে যেটা যাই হোক আমি দেখতে চাই না, হেল্প মি, বারবার সে বলতেছে। এবং সে দুই হাত একসাথে করে সে তার মতো প্রে করা শুরু করছে, আর চিন্তা করতেছে যে মানে এটা কি দেখলো সে, মাঝে মাঝে চোখ বন্ধ করে ফেলতেছে এবং সে প্রে করতেছে। কয়েক সেকেন্ড পর সে মনে হলো যে তার কাছে মনে হলো যে তার এই ঘরের আশপাশ দিয়ে কেউ ঘোরাঘুরি করতেছে ঘর ঘর করে। তো সে একেবারে ভয়ে এমন একটা স্টেটে চলে গেল, আসলে তার কোনো রিয়েলাইজেশন নাই, সারা শরীর জমে গেছে রনের। কিছুক্ষণ পরে তার কাছে মনে হলো যে বাসার সামনে দিয়ে কেমন জানি মানুষজন অনেকে মার্চ করে যাচ্ছে, মানে একসাথে অনেক মানুষ গেলে যেরকম হয় সেরকম শব্দ আসছে সেখানে, এবং তাদের মধ্যে একটা হৈ হুল্লোড় কথাবার্তা। তো রন কয়েক সেকেন্ড পর মনে করলো এখানে কি অন্য কোনো মানুষ আসছে, মানে যারা এখানে হয়তো মুভ করছে, বা কেউ হয়তো এখানে আসছিল বেড়াইতে, বা কেউ এখানে দেখতে আসছিল তারা যাচ্ছে, অথবা তার ফ্রেন্ড দুইজনে কি যাচ্ছে। পরে চিন্তা করলো দুইজনে তো গেলে এরকম সাউন্ড হবে না, বা গাড়ি নিয়ে আসলেও সাউন্ড হবে না। তো রন কোনো মতে হামাগুড়ি দিয়ে আসলো জানলার কাছে, তাকালো, তাকায় সে দেখে মনে হচ্ছে অনেকগুলো মানুষ যাদের উপরে চাঁদের আলো পড়ছে, বাট তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা অন্য জগতের, মানে তাদের বেশভূষা কিছুই সাধারণ মানুষের মতো না, এলোমেলো ছিন্ন পোশাক পরা, চুল এলোমেলো, তারা যাচ্ছে রাস্তা দিয়ে একসাথে, এবং কেমন জানি কথাবার্তা বলতেছে, হাসাহাসি করতেছে কয়েকজন, মানে স্বাভাবিক মানুষের সাথে কোনো মিল নাই। তাদের মধ্যে একজন, মানে তারা পাস করে চলে গেছে এই বাসাটা, তাদের মধ্যে একজন হঠাৎ করে পিছন ফিরে তাকাইছে, মানে খ্যাট করে ঘাড় ঘুরায় পিছন ফিরে তাকাইছে। তাকায় রন যে এই জায়গায় তাকায় আছে ওই জানলার দিকে তাকালো, এবং তাকায় মনে হলো যে রনের কাছে যে তাকে দেখতে পাইল, এবং সে এক সেকেন্ডের মধ্যে দেখলো, ইট ওয়াজ জাস্ট এ ম্যাটার অফ সেকেন্ড, যে ওই মানুষটা খুবই দ্রুত ওইখান থেকে শ্যাট করে তার জানলার সামনে চলে আসলো, এসে জানালার এই পাশে দাঁড়ালো, মানে তার জানালার, মানে সে যে জানলাতে তাকাচ্ছিল তার ওই পারে দাঁড়ালো, এবং তারপরে কেমন একটা শব্দ করে মনে হলো জানালা ভেদ করে সে তার শরীরের অর্ধেক ঢুকাই দিল। রন আসলে আর কিছু মনে করতে পারে না, সে ধপ করে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। রনের আসলে কোনো সেন্স নেই, বা ঘুমায় পড়ছে অতিরিক্ত ভয় পেয়ে। হি ডাজন্ট নো যে এটার কোনটা হয়েছে তার ক্ষেত্রে। তার মনে আছে যে সে প্রচন্ড লাউড ফোন বাজতেছে তার, সেই ফোন বাজানোর কারণ সে রিঙ্গার অনেক লাউড করে দিয়েছিল, এই শব্দে তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর সে তাকায় দেখতেছে আশেপাশে কেউ নাই, সে একটা অন্ধকার রুমে পড়ে আছে এবং চাঁদের আলো হালকা এসে পড়তেছে জানলা দিয়ে, তার ফোনটা বাজতেছে, স্ক্রিন লাইট আপ। সে কোনো মতে মানে হাঁচড়ে পাছড়ে ফোনের কাছে যে ফোন ধরছে, ফোন ধরে দেখতেছে তার বন্ধুরা বলতেছে তুই কই, তোরে এতক্ষণ কল দিতে পাইতেছি না, তোর ফোন সুইচ অফ। সে বলতেছে ফোনে নেটওয়ার্ক ছিল না, প্লিজ হেল্প মি, আমি স্টাক, আমি ওই সিটিতে যাওয়ার পথে স্টাক একটা বাড়িতে, আই ডোন্ট নো, সার্চ ফর মি, আমার লোকেশন সার্চ কর। সে সাথে সাথে বলছে যে কোনো সময় নেটওয়ার্ক চলে যেতে পারে। এটা বলতে বলতে সে তার লোকেশনটা কোনো মতে ওখান থেকে পাঠাই দিচ্ছে বন্ধুদের, দেওয়ার সাথে সাথে ও মানে সে ভয়ে বলতেছে, মানে ও লর্ড প্লিজ হেল্প মি বলতে বলতে সে জাস্ট লোকেশনটা দিচ্ছে। এর মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে তার ফোনে নেটওয়ার্ক আবার চলে গেছে, লাইনটা কেটে গেছে।
তো ভয়ে কাঁপতেছিল রন, সে আসলে কিছুই করতে পারছে না, একা একা বসে আছে এখানে। তো মানে খুবই সে ভীত। কয়েক সেকেন্ড পর তার কাছে মনে হলো ঘরের ভেতরে যে অন্ধকার অংশটা, যেখানে সে ঢুকছে, যেখানে ডাইনিং স্পেসটা হবে, ওইখানে কেউ বসে ফিস ফিস করে কথা বলতেছে, এবং ওইখানকার যে চেয়ারটা ছিল, চেয়ারটা নাড়াচাড়া করতেছে, ফিস ফিস করে কিছু একটা বলতেছে। একটা শব্দ বুঝতে পারতেছে না রনের, মানে প্রচন্ড ভয় লাগা শুরু করলো, এবং একটু পরপর দেখলো খ্যাক 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 করে হাসির শব্দ আসতেছে। তো প্রচন্ড রকমের ভয় পেয়েছে রন। এক সময় সে শব্দ পেল, মনে হলো চেয়ারটা সরায় কেউ হেঁটে হেঁটে এদিকে আসতেছে, এবং ফ্লোরটা ছিল ওইদিকে উডেন ফ্লোর, পা ফেলে যে আসতেছে এই রুমের দিকে, সে শব্দটা পাইছে, এবং সে বুঝতে পারলো যে ওই মানে তার তো দরজা লাগানো, মনে হলো কেউ দরজাটা এখনই খুলে ফেলবে, মানে তার যে এই রুমের দরজাটা। তো তখন সে চিন্তা করতেছে আমি তো নব চাপ দিয়ে দিছি, কিভাবে কি, কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবে তার রুমের দরজাটা খুলে গেল, খট করে খুলে গেল। সে দেখলো, মনে হলো যে ঠান্ডা একটা বাতাসের মতো ঘরের মধ্যে ঢুকছে। ইট ফেল লাইক, দরজা কিন্তু বন্ধ সব চারিপাশে, মানে ঘরটা কিন্তু বন্ধ, তারপরে মনে হলো যে একটা ঠান্ডা বাতাসের মতো ঢুকছে ঘরের মধ্যে। তো রন চিৎকার করে উঠে সে আবার সেন্সলেস হয়ে গেল। অনেকক্ষণ পর তার হুঁশ ফিরছে, সেখানে সে চিৎকার চেঁচামেচি শুনতেছিল, যে তার নাম ধরে চিৎকার করতেছে, বাসার আশেপাশে কোথাও কেউ চিৎকার করতেছে, সাউন্ড করতেছে। তো সে কোনো মতে চিৎকার করে উঠে ব্যাক করার চেষ্টা করলো যে আম হিয়ার বলে। তো তার গলা দেখা গেল যে ভেঙে গেছে, প্রায় অনেক কষ্টে চিৎকার করার চেষ্টা করলো, তার গলা ভেঙে গেছে, বুকে ব্যথা, ঠান্ডা বসে গেছে, এরকম একটা অবস্থা। তো গলা কোনো মতে সে চিৎকার করতে করতে উঠে বসলো, উঠে বসে সে দৌড়ে যায় জানলার কাছে, দেখতে জানলা খোলা যায় না। তখন সে তার ব্যাগটাকে ছুঁড়ে মারলো জানলার উপরে, জানলা ভেঙে গেল, এবং সে গ্লাস ভাঙার শব্দে দেখলো তার ফ্রেন্ড একটা দৌড় দিয়ে আসছে, এসে কাছে এসে দেখতেছে আরেক বন্ধুরা বলছে হিয়ার ইউ গো, ফাউন্ড হিম। তো দৌড় দিয়ে আসছে, দেখলো যে দূরে তাদের মানে দেখা যাচ্ছে তাদের যে আরবির অবকাঠামো সেটা। তো বন্ধু দুজন আসছে, এসে ওই দরজা খুললো, রনও কোনো মতে যে দরজা খুলছে, তারা দেখে বন্ধুরা বললো যে তুই এখানে কি হয়েছে, তোর কি ব্যাপার, তোর কোনো শব্দ নাই, সাড়া নাই, আমরা চিৎকার করতেছি এতক্ষণ, ফোনে তো নেটওয়ার্ক নাই, এবং এই নেটওয়ার্ক যে আসছে বা কয়েক সেকেন্ডের জন্য, এটা তোর একটা বিশাল লাখ, কারণ এখানে নেটওয়ার্ক পাওয়াই যায় না। তো রন তার ব্যাগ আর ওই ফোনটা উঠাই নিয়ে কোনো মতো বললো যে বাইরে যাই আমরা। তো বাইরে গেছে, বাইরে গিয়ে দেখলো তার ফ্রেন্ডরা তাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে সেখানে তার বাইকের ওইখানে যে বাইকটাকে তারা তুলে তাদের আরবির সাথে আটকাইলো বাইক, তিনজনে মিলে। তারপর রনকে নিয়ে আরবিতে উঠলো, উঠে তারা স্টার্ট দিল এবং জিজ্ঞেস করলো ঘটনা কি হয়েছে। তো রন তখন তার পুরো ঘটনাটা বললো কি হয়েছে, যে এখানে আসার পর এরকম সিচুয়েশন। তো বন্ধুরা বললো যে ইয়া, দিস প্লেস ইজ রিয়েলি হন্টেড, ট্রুলি হন্টেড। আমরা এসে অনেক ভাইব পাইছি এখানে, আমরা যখন এখানে আরবি নিয়ে ঢুকছি মনে হয়েছে এখানে কিছু একটা মুভ করতেছে। আসলে ব্যাপার কি, আমরা এখানে একবার ঘুরে গেছি, হয়তো তুই আসার কিছুক্ষণ আগেই আমরা ঘুরে বেরোইছি, আমরা ওখান থেকে খাবার খাইছি, আর আমরা এখানে তেল রিলোড করে চলে আসতেছিলাম, মানে চাইছিলাম যে এখানে আসবো, কিন্তু তোরে বারবার না পেয়ে আমরা চিন্তা করতেছিলাম আমরা মুভ করে কই যাব, তোর তো কোনো লোকেশন নাই। তো মানে তুই অল অফ এ সাডেন তুই ডিসঅ্যাপিয়ার্ড, তো তোরে নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। এই কারণেই এখন এইখানে এসে তোকে খুঁজবো, কোথায় খুঁজবো, কোনো কিছু মিলতেছিল না। এই কারণে আমরা রিয়েলি কনফিউজ ছিলাম। আমরা কাছাকাছি এক জায়গায় আরবি পার্ক করে, ওখানে আরবি রাখা যায়, মানে অল্প টাকায় রাখা যায় রাত্রে, তো সেখানে পার্ক করে আমরা বসেছিলাম। বারবার তোরে পাই না, তো কিছুক্ষণ পরপর ট্রাই করা হইতেছিল, একবার তোর নেটওয়ার্ক পাইছি। এই হলো অবস্থা। তো তখন তারা আর করে না, রন রে নিয়ে ওই আরবি নিয়ে তারা সোজা চলে যায়। যাওয়ার পথে তারা নাকি ওই স্যানিটেরিয়ামের সামনে দিয়ে যায়, এবং স্যানিটেরিয়ামটা রিয়েলি স্পুকি লাগে তাদের কাছে। এবং তারা সেখানে যখন গাড়ি নিয়ে যাচ্ছে সামনে দিয়ে, আরবি নিয়ে যখন যাচ্ছে, তখন নাকি মনে হয়েছে যে ওখানে নানা রকম চিৎকারের মতো শব্দ শুনছে ভেতর থেকে, এবং চিৎকারগুলো খুবই মানে উইয়ার্ড চিৎকার, যেই শব্দ থাকার কথা না। মনে হচ্ছে মানুষ মানে মজা করে চিৎকার করতেছে কারোর সাথে, আবার কেউ ভয়ে চিৎকার করতেছে, কেউ ব্যথায় চিৎকার করতেছে, এরকম কয়েকটা শব্দ তারা শুনছে স্যানিটেরিয়াম পার হওয়ার সময়। তো যাই হোক, তারা রনরা তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে চলে যায় যেখানে তাদের আরবি পার্ক করছিল ওইখানে। তো রনের নাকি মানে বেশ জ্বর আসছিল, এন্ড হি ওয়াজ কাইন্ড অফ সিক ফর কাপল অফ ডেজ, 2 দিনের জন্য। তো তারা আর ওইসব হন্টেড জায়গায় আর ওই দিন যায় নাই। তারপর দিন তারা বের হওয়ার পর তো রন তখন বলে যে আসলে সব জায়গায় যাওয়াটা ঠিক না, তো ওরা মোটামুটি টুরিস্ট স্পট দিয়ে একটা হিট করে পরে ব্যাক করে চলে আসে। তো এই ছিল রনের ঘটনা, যেটা ম্যাথিউ শেয়ার করছে অর্ণবের কাছে, আর আমি আপনাদের কাছে শেয়ার করলাম।
আজকে আমার একটু কষ্ট হচ্ছে ঘটনা বলতে। আমার ঘটনা বলা যদি আপনাদের মনোভূত আজকে না হয় বা আপনাদের কাছে মনে হয় যে অন্য দিনের মতো হচ্ছে না, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রায়হান আকন্দ, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার উত্তর আবাসিক এলাকা থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমার প্রতিবেশী এক আন্টির বড় ভাই আর তার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ আরিফ আহমেদ। আমি ঘটনা লিখছি ঢাকার তেজগাঁও থেকে। তো রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত ঘটেছিল আমার বাবার সাথে। মানে আমার বাবার নিজের সাথেই এই ঘটনাটি ঘটেছিল। তো রাসেল ভাই, দেরি না করে আমি আমার ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এটি মূলত একটি বিলের ঘটনা। আমার বাবা তখন গ্রামের বাড়িতে থাকতেন। আমি আমার গ্রামের বাড়ির একটু বর্ণনাটা দিয়ে নিই। আমার গ্রামের বাড়িতে একটি সোজা রাস্তা আছে। রাস্তার একপাশে লোকবসতি এবং অপর পাশে একটি বড় বিল আছে। তো মোটামুটি ঘটনাটি এই বিলকে ঘিরেই। তো আমার বাবা ছোটবেলায় মাছ ধরতে অনেক পছন্দ করতেন, মানে তার একটি নেশা ছিল বলা চলে। তো মাছ ধরার সময় এই ঘটনাটি ঘটে। তো বাবা আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একদিন বৃষ্টি এসেছে, মানে বর্ষার সময় আমাদের বিলটা হয় কি, মানে উছলায় যায়, যার কারণে অনেকে খোঁচা বা জাল নিয়ে, আমাদের একটা উঁচু জায়গা আছে যে পাশ দিয়ে পানি নিষ্কাশন হয়, তো আমার বাবা সেখানে মাছ ধরতে চায়। আমার বাবা সেই রাতে করে কি, তখন একটি টর্চ নেয়। আমার বাবা তখন মূলত, আমার বাবার বয়স ছিল 18 কিংবা 19 বছর এরকম সময়। তো আমার বাবা খুব সাহসী ছিলেন। তিনি একটি টর্চ এবং একটি খোঁচা নিয়ে বিলের যে পাশ দিয়ে পানি নিষ্কাশন হয়, মানে মোটামুটি ওই সাইডের আর একটু দূরে গেলে দেখা যায় যে পানিটি স্বাভাবিক থাকে। যে জায়গায় পানি স্বাভাবিক থাকে সে জায়গায় মাছ ধরার উদ্দেশ্যে যান। তো রাসেল ভাই, এখানে আমি একটি জিনিস বলা বাহুল্য যে যেখানে পানিটা শান্ত থাকে সেখানে একটি বিশাল বড় বাঁশঝাড় রয়েছে, এবং এই বাঁশঝাড়টি অনেক আগের, অনেক পুরাতন বাঁশঝাড়, বাবা আমাকে বলেছিলেন। তো তিনি যখন মাছ ধরতে যান তখন একটি খোঁচা এবং একটি লাইট নিয়ে গিয়েছিলেন। তো সেখানে মাছ ধরার সময় আমার বাবা যখন নামেন তখন একটু টিপটাপ বৃষ্টি হচ্ছিল। মোটামুটি আরও কয়েকজন মাছ ধরতে গিয়েছিল, কিন্তু তারা কাছে ছিল না, তারা দূরে ছিল, দূরে মাছ ধরছিল একটি জায়গায়। তো আমার বাবা পানিতে নামেন। হ্যাঁ, তখন লুঙ্গি পরে গিয়েছিল, লুঙ্গিটা একটু উপরে তুলে আমার বাবা হাঁটু পানিতে নামেন বা ওই পানির আশেপাশ দিয়ে হাঁটতে থাকেন, মানে মাছ আছে কিনা। তখন দেখা যায় যে অনেক পুকুর থেকে অনেক বড় বড় শোল মাছ বের হয়ে আসে, বা ওই যে ওইখানে আরও পুকুর ছিল, দেখা যায় যে ওগুলো না পুরোপুরি মাছ না ধরাতে দেখা যায় যে বড় বড় শোল মাছ এবং টাকি মাছ এগুলা বের হতো। তো আমার বাবা খোঁচা নিয়ে হাঁটতে থাকেন। হুট করে আমার বাবা প্রায় 1 হাত লম্বা হবে এরকম একটি শোল মাছ দেখতে পান, এবং আমার বাবা সেই মাছটি শিকার করেন, মানে মাছের পিঠ বরাবর খোঁচাটি হানেন। তো মাছটি সেখানে আটকা পড়ে এবং আমার বাবা মাছটি ধরে ফেলে। ধরে আমার বাবার কাছে সেরকম কিছু ছিল না, তো একটি দড়ি সে নিয়ে গিয়েছিল, দড়ির সাথে মাছের মাথাটা বেঁধে নেয়। তো রাসেল ভাই, ঘটনাটি এখানেই ঘটে। আমার বাবা যখন এই মাছটি মারে তখন আমার বাবা ভাবে যে বড় একটা মাছ পাইছি, এখন আর মাছ মারার দরকার নাই, বাড়িতে যাই। তো আমার বাবা সে মাছটি নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে খুশি মনে তার মাকে বলেন, মানে আমার দাদিকে বলেন যে আম্মা, বড় একটা মাছ পাইছি, মাছটা কাটো। তো
মাছটা রীতিমতো আমার দাদি কাটার পর রান্না করার জন্য প্রস্তুতি নেয় এবং রান্না করে, এবং সেই মাছটি রাতে আমার দাদু, দাদি এবং আমার বাবার কয়েক ভাই ছিল, তারা মিলে আর কি খায়। মোটামুটি বড় মাছই তো। তো আমার বাবার সাথে ঘটনাটি ঘটে সেই রাতে। আমার বাবা যখন ঘুমিয়ে যান তখন তিনি একটি স্বপ্ন দেখতে পান। স্বপ্নের মধ্যে তিনি দেখেন তিনি যে মাছটিকে মেরেছেন এটি আদতে মাছ নয়, এটি হলো একটি জিন। এটি তাকে সেই রাতে মানে স্বপ্নের মধ্যে এভাবে একটি বর্ণনা দেয়, এবং সেই রাতে হুট করে আমার বাবার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর আসে। আমার বাবা নড়াচড়া করতে পারছিলেন না, এবং পরবর্তীতে তিনি জ্বরের প্রকোপে অজ্ঞান হয়ে যায়, এবং এতটাই জ্বর আসে যে আমার দাদি বুঝতে পারে যে প্রচুর জ্বর এসেছে। তখন ডাক্তার ডাকা হয়। ডাক্তার ডাকে জ্বর পরীক্ষা করে, দেখে যে আসলে প্রচুর পরিমাণে জ্বর। ডাক্তার থার্মোমিটার দিয়ে মেপেছিলেন, তখন বোধহয় তার জ্বর এসেছিল 102 কিংবা 3। আমার বাবার এরকম জ্বর আগে কখনো আসেনি। তো আমার দাদি একটু ভয় পেয়ে যান, ডাক্তার ঔষধ দেন। কিন্তু আসলে মূলত ঘটনা তো এটা নয়, ঘটনা তো ঘটেছিল অন্যরকম। পরে আমার বাবা করে কি, আমার দাদুকে ডেকে দাদুকে আমার বাবার স্বপ্নের বিষয়টি খুলে বলে। দাদু এই বিষয়টি বলার পর আমার বাবার সাথে মোটামুটি রীতিমতো একটু রাগই হয়। আমার বাবাকে বলে, তুই এত রাতে ওখানে কেন গিয়েছিলি? এত রাতে তো তোর ওখানে যাওয়ার কথা না, তুই গেলি কিন্তু তোর ভাইদের নিয়ে গেলি না, এটা তো তুই ভুল করছিস। যাই হোক, দাদু এটা দেখার পর একজন কবিরাজ আছে, দাদুর পরিচিত, দাদুর সম্পর্কে চাচাতো ভাই হয়। তো দাদু সেই কবিরাজের শরণাপন্ন হন, এবং সেই কবিরাজ দাদুকে বিষয়টি খুলে বলেন। তখন কবিরাজ দাদু সেই দিন এই বিষয়টি শুনেই আমাদের বাড়িতে চলে আসে, এবং বাড়িতে আসার পর আমার বাবাকে জিজ্ঞেস করে আসলে মূলত কী ঘটনা ঘটেছিল। আমার বাবা দাদুকে মোটামুটি খুলে বলে কী ঘটনা ঘটেছিল। এটি বলাতে কবিরাজটি ভয় পেয়ে যান, এবং কবিরাজের পরিচিত জিন ছিল, তিনি মূলত জিনের সাথে কথা বলতে পারতেন। তিনি সেই জিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং বলেন যে এটি কি ঘটেছিল, এবং সেই জিনটি রীতিমতো তাকে বলে যে আমার বাবা যে মাছটি শিকার করেছিল এই মাছটি আদতে মাছ নয়, এটি হলো একটি জিন। জিনটি সে সময় মাছ রূপেই সেখানে চলাচল করছিল, কিন্তু আমার বাবা ভুলবশত মাছ ভেবে এটিকে শিকার করে। তো সেই জিনটি ছিল খারাপ জিন, যার কারণে সে জিনটি আমার বাবার উপর ভর করেছে, মানে বাবার উপর চেপেছে, এবং তাকে সে মেরে ফেলবে। এখন আমার দাদু তো সম্পূর্ণ ভয় পেয়ে যায়, এবং এই কথাটি শোনার পর আমার দাদি প্রচণ্ড কান্না শুরু করে দেয়। এবং তখন আমার দাদু তার ভাইকে জিজ্ঞাসা করে, মানে কবিরাজকে জিজ্ঞাসা করে যে আসলে এটা কিভাবে এখন কি করা যায়। তখন কবিরাজ বলে এটি ছাড়ানো এতটাও সম্ভব না, একদম যে অসম্ভব তাও নয়। পরে মানে কবিরাজ দাদু করে কি, তার যে জিনটি ছিল তার কাছে পরামর্শ চায় যে কি করা যায়। তখন জিনটি কিছু উপায় বলে দেয়, যে একটা জায়গা আছে, সে জায়গায় যেতে হবে, গিয়ে একটি মুরগি এবং আরও কিছু ফলমূল, 3-4 পদের ফলমূল সেখানে রেখে আসতে হবে, এবং রেখে আসার পর পিছনে ঘুরে তাকানো যাবে না, এবং আমার বাবাকেই সেখানে যেতে হবে, এবং সাথে কবিরাজ দাদুও যাবে। তো রীতিমতো সে ঘটনাই ঘটে। আমার বাবা এবং কবিরাজ দাদু যে জায়গাটির কথা বলে সে জায়গায় যায়। হ্যাঁ, যখন যায় তখন কবিরাজ দাদু আমার বাবাকে মূলত বলেছিল তুমি পিছনে ঘুরে তাকাবে না, এই কথা বলে নিয়ে গিয়েছিল। তখন দাদু, আমার কবিরাজ দাদু এবং আব্বু সে জায়গায় যায়, এবং রীতিমতো যেভাবে বলেছিল সেখানে একটি বট গাছ ছিল, বট গাছের নিচে খাবারগুলো রেখে চলে আসে। তো আমার বাবা ছিল একটু দুষ্ট প্রকৃতির,
তখন বাবা করে কি, পিছনে ঘুরে দেখে, কিন্তু পিছনে ঘুরে দেখার সাথে সাথে আমার বাবা যে দৃশ্যটি দেখে, এই দৃশ্যটি এখনও ভোলার মতো নয়। আমার বাবা দেখে সেখানে কিছু অবয়ব একসাথে মানে লুটে পুটে খাচ্ছে, যে বিষয়টি যে কেউ দেখলে খুব ভয়ে শরীর কেঁপে উঠবে। আমার বাবার সাথে সাথে চোখ ঘুরিয়ে নেয়। আমার দাদু তখন আমার বাবাকে কবিরাজ দাদু তখন বাবাকে দাবড় দেয়, যার ফলে আমার বাবার সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয় এবং সেখানে আর দেরি না করে তারা সেখান থেকে চলে আসে। তো পরবর্তীতে রাসেল ভাই আমার বাবার সাথে আর কোনো ঘটনা ঘটেনি এবং আমার বাবা তারপরে সুস্থ হয়ে যান। এখন আমার বাবা মোটামুটি সুস্থ, আমার বাবা এখন চাকরি করছেন। আমরা মূলত এখন ঢাকায় থাকি, তো এই ধরনের আর ঘটনা ঘটেনি। আমার বাবা এটার পর থেকে আর মাছ মারতে সেরকম একটা যায়নি, গেলেও তার ভাইদের নিয়ে যেত। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং রাসেল ভাই, আমার কাছে অনেক ঘটনা আছে, আপনি যদি চান আমি এইভাবে আরও অনেক ঘটনা দিতে পারি। আমার মায়ের সাথে কিছু ঘটনা আছে এবং আমার দাদু একবার এরকম সমস্যার মধ্যে পড়েছিল, আমার দাদুর সাথে ঘটাও কিছু ঘটনা আছে। তো রাসেল ভাই, আজকে আমি আমার ঘটনাটি এখানেই শেষ করছি। আশা করি আমার ঘটনাটি আপনার এবং আপনার লিসেনারদের অনেক ভালো লাগবে। আমি আমার ঘটনাটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।